আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাস রসায়ন প্রথম পত্র গুণগত রসায়নের প্রথম লেকচার। তো আমি হচ্ছে তোমাদের সাথে পুরা ক্লাসটা থাকবো। তো ক্লাসটা শুরুর আগে আমি হচ্ছে তোমাদের সাথে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে তৌকির আহমেদ। আমার পড়াশোনা হচ্ছে বুয়েট থেকে। আমার এইচএসসি ব্যাচ 15 আর কলেজ হচ্ছে নটরডেম কলেজ। দ্যাটস ইট। এই হচ্ছে আমার পরিচয়। সো যেহেতু আমরা গুণগত রসায়ন পড়বো, সো এইখানে আমরা টাইপ বাই টাইপ এই জিনিসগুলো পুরো চ্যাপ্টারটাকে এক্সপ্লেন করে যাব। সো ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে শো করি যে এখানে কি কি টাইপ অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে। আচ্ছা, সো তার আগে কিছু প্রিলিমিনারি কথাবার্তা বলি। আমরা মাস্টার ক্লাসের মধ্যে এই যে ভিডিওগুলো করতেছি, এই ভিডিওগুলোর পিছনের রিজন হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো সলভ করা, সেই সাথে এর সাথে রিলেভেন্ট যে কনসেপ্টগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা, এবং এই যে কনসেপ্ট থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্নগুলো আসতেছে এদের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট সেটাও তোমাদের সামনে তুলে ধরা। ব্যাপারটা এমন না যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা আমরা পড়বো, কিংবা ধরো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা একদমই পড়বো না, এমন না। আমরা মোটামুটি সবই পড়বো, বাট তারপরেও দিন শেষে কোনটা আমি বেশি ফোকাস করে পড়বো সেটার জন্য আমাদের এইখানকার দেখো কিছু স্টার মার্ক দেওয়া আছে। খেয়াল করে দেখো এই জায়গাটা, তুমি দেখো টাইপ 1 যেটা আছে, দেখো এই জায়গাটা টাইপ 1 কে এই যে দেখো ভাইয়া এটা 2 স্টার দেওয়া হয়েছে। মিনিংস হচ্ছে টাইপ 1 থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন যে আসে এটার ভলিউম খুবই কম, বা এটা থেকে যে প্রশ্ন আসে তার নাম্বার ওয়েটেজটা খুব বেশি না। সো আশা করি এই 2 স্টার 3 স্টার এই ব্যাপারগুলো আমরা বুঝতেছি। সো এখানে কয়টা টাইপকে আমরা দেখতেছি? অন এন এভারেজ 5টা টাইপ আছে। এই 5টা টাইপে কি এই চ্যাপ্টারটা শেষ? না ভাইয়া, আরো টাইপ আছে। খেয়াল করে দেখো টোটাল এই চ্যাপ্টারটাকে আমরা 10টা টাইপে ভাগ করতেছি। সবার লাস্ট টাইপটা হচ্ছে বেসিক্যালি আমার আয়ন শনাক্তকরণ। দেখো এখানে সবই মোটামুটি কভার হচ্ছে, এবং অ্যাডমিশন টেস্টে যা যা আছে সব এই জায়গা থেকে কভার হবে। ওকে, সো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি কি কি পড়বো, মানে আজকের লেকচারে আমরা যে 10টা টাইপে ভাগ করছি, এখন 10টা টাইপ তো একসাথে আলোচনা করা পসিবল না। তো আমরা এখানে মোটামুটি ভাবে 3টা টাইপ পড়বো। ওকে, সো টাইপ 1। টাইপ 1 হচ্ছে পরমাণু ও তার মূল কণিকা সমূহ, যেগুলা যেগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব। তারপর টাইপ 2, এটা ভালো ইম্পর্টেন্ট, এ থেকে ভালো অ্যামাউন্ট অফ প্রশ্ন আসে। খেয়াল করে দেখো, ওই যে দেখো এখানে কিন্তু 3 স্টার দেওয়া আছে। মিনিংস হচ্ছে এখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, নাম্বার ওয়েটেজও অনেক বেশি থাকে। তারপর আসো টাইপ 3 তে, এখানে আমরা পড়বো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনের ধারণ ক্ষমতা, অরবিটালের আকার আকৃতি। এটাও দেখো ভাইয়া এখানে 3 স্টার দেওয়া আছে। খেয়াল করে দেখো এটাও 3 স্টার, এটাও 3 স্টার। এইটাও পড়বো, বাট এটা থেকে খুব বেশি নাম্বার আসে না। আমরা পড়বো অ্যাডমিশন টেস্টে কি কি টাইপের প্রশ্ন আসে এগুলাও আমরা দেখবো। ওকে, সো আমরা চলো ক্লাসটা শুরু করি। এখন আমরা টাইপ 1 যেটা দেখতেছিলাম, টাইপ 1 এর মধ্যে আমরা কি দেখতেছিলাম? যে পরমাণু ও তার মূল কণিকা সমূহ। তুমি এটা যদি একটা জিনিস খেয়াল করো, এখানে খেয়াল করে দেখো অ্যাডমিশন টেস্টে না এখানে সবসময় এমসিকিউ থেকে প্রশ্ন আসছে। রিটেন পার্টে দেখো কোনো প্রশ্ন নাই, এই জায়গাটায় কোনো প্রশ্ন নাই। তার মানে টাইপ 1 এর মধ্যে বেসিক পার্ট হচ্ছে আমার এমসিকিউ এর উপর ফোকাস করব। এটা শুধুমাত্র যে ইঞ্জিনিয়ারিং এর জন্য খাটতেছে ব্যাপারটা কিন্তু এমন না, এটা ভার্সিটির জন্য খাটবে। ইভেন তো ভাইয়া মেডিকেলের জন্য এটা অ্যাপ্লিকেবল। আমরা যখন অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো দিতে যাব তখন দেখবা এই টাইপ 1 থেকে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব জায়গায় প্রশ্নগুলো আসবে। ওকে, সো আমরা এতক্ষণ ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা ছিল। সো চলো আমরা কনসেপচুয়াল পড়াশোনা শুরু করি। সো এখানে আমরা টাইপ 1 এর মধ্যে পরমাণু ও তার মূল কণিকা সমূহ পড়ব। আচ্ছা, এই পুরো পেজটা এইখানে যা যা আছে এগুলা সবই এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে একটু স্টার মার্ক দিয়ে রাখলাম। এই পুরো পেজটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো পরমাণুর কণিকাকে আমরা কয়টা ভাগে ভাগ করতেছি খেয়াল করে দেখো। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, এটা একটু মার্ক করি। এটা স্থায়ী মূল কণিকা। এটা কয়টা আছে? 3টা আছে। ইলেকট্রন, তারপর আছে হচ্ছে প্রোটন, তারপর আছে হচ্ছে নিউট্রন। এরা হচ্ছে স্থায়ী মূল কণিকা। একটা কথা একটু বলি ভাইয়া, এই প্রোটন, নিউট্রন এদেরকে কিন্তু আরো ভাঙা যায়। হ্যাঁ, মানে প্রোটন বেসিক্যালি হচ্ছে কোয়ার্কের কম্বিনেশনে তৈরি। সেম ভাবে নিউট্রনও কিন্তু হচ্ছে কোয়ার্কের কম্বিনেশনে তৈরি। কোয়ার্ক সম্পর্কে একটু বলি, কোয়ার্ক 6 রকম আছে। আমাদের সিলেবাসে এটা সম্পর্কে এত বিস্তারিত আলাপ আলোচনা নাই। পার্টিকেল ফিজিক্স তুমি যদি পড়ো ওইখানে কোয়ার্ক সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা আছে। শুধু এটা জেনে রাখো এগুলাকে আরো কিন্তু ভাঙা যায়। ওকে, তো এখানে আমরা স্থায়ী মূল কণিকার মধ্যে 3টা ক্যাটাগরিতে ভাগ করতেছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবার অস্থায়ী মূল কণিকা যেটা আছে এদেরকে আমরা
অনেকগুলা এক্সাম্পলের ভিতরে নিয়ে আসতেছি। খেয়াল করে দেখো কে কে আছে। নিউট্রিনো একটা আছে, তারপর অ্যান্টি নিউট্রিনো, এটা অনেকটা ওই যে একটু আগে একটা টার্ম বললাম না ভাই, কোয়ার্ক। আমি টার্মটা একটু লিখি এখানে, কোয়ার্ক, কোয়ার্ক। এইটা যেরকম আছে এটা ঠিক অ্যান্টি কোয়ার্ক এক্সিস্ট করে। সেম ভাবে নিউট্রিনো যেটা আছে এটার অ্যান্টি নিউট্রিনো এক্সিস্ট করে। গ্র্যাভিট্রন, এটা বেসিক্যালি হচ্ছে গ্র্যাভিট্রন সম্পর্কে আইডিয়া দিছিল হচ্ছে আমাদের আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন কিভাবে বলছিল, বলছিল যে প্রত্যেকটা বস্তু আবার তার আরেকটা বস্তুকে মানে আকর্ষণ করে, মানে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। যখন আকর্ষণ করে এই দুজনের মধ্যে একটা কণার ট্রান্সফার হয়, যেহেতু গ্র্যাভিটির সাথে কানেক্টেড, ওই পার্টিকেলসটার সে নাম দিছিল হচ্ছে গ্র্যাভিট্রন। সো এখানে কিন্তু এটা সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়া হয়েছিল। হ্যাঁ, সো এটা একটু ভালো করে খেয়াল রাখো। আমরা যখন হায়ার স্টাডিজে করব, বললাম তো পার্টিকেল ফিজিক্সে যখন পড়ো কেউ, পার্টিকেল ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে যদি কেউ স্টাডি করো ভাইয়া, এগুলো নিয়ে অনেক আইডিয়া পাবা। সেম ভাবে এই যে পজিট্রন, এটা সম্পর্কে অনেক কিছু আছে, এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। এইটাও আমি পুরা পার্টটা এমসিকিউ এর জন্য রেখে দিব। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলা, মানে কোনটা অস্থায়ী কণিকা, প্রশ্ন এরকম আসবে নিচের কোনটি স্থায়ী কণিকা, নিচের কোনটি অস্থায়ী কণিকা। সো তুমি যদি এক্সাম্পল গুলা মাথায় রাখতে পারো তাহলে খুব সুন্দর হয়। আচ্ছা, এবার আসো কম্পোজিট কণিকা। এটা অ্যাকচুয়ালি কি, এটা ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা, কম্পোজিট কণিকা আমরা দুইটা বলতেছি, দুইটা কারা কারা, একটা হচ্ছে আমার আলফা কণা। আলফা কণা সম্পর্কে আমরা খুব ভালো জানি। আলফা কণা আমরা পড়ছিলাম হচ্ছে রাদারফোর্ড টেস্টে, ওই যে আলফা কণা টেস্ট দিছিলাম, তারপর আলফা কণা সোজা চলে যায়, কিছু কিছু সোজা চলে যায়, কয়েকটা হালকা বেঁকে যায়, আবার কিছু একদম রিটার্ন করে চলে আসে, ওইখানে আলফা কণা পাওয়া গেছিল। আলফা কণার এক্সপ্রেশনটা কিরকম আমি একটু লিখি এখানে, হিলিয়াম 242+, এটা হচ্ছে আলফা কণার এক্সপ্রেশন। আরেকটা কণা এখানে লেখা হয়েছে ডিউটেরন। আচ্ছা, ডিউটেরন বেসিক্যালি হাইড্রোজেনের যে সেকেন্ড আইসোটোপ ডিউটোরিয়াম তার সাথে কানেক্টেড। হ্যাঁ, আচ্ছা, সো ডিউটেরন অ্যাকচুয়ালি কিরকম দেখতে, হাইড্রোজেন 1, তারপর 2, তারপর এখানে হচ্ছে প্লাস। আচ্ছা, একটু চিন্তা করো, এখানে 1, এখানে 1, এখানে প্লাস, তাহলে সেটারে কি বলে, সেটারে বলে প্রোটন। তাহলে যদি 2 হয় তাহলে সেটারে বলে ডিউটেরন। যদি 3 হয় তাহলে কিন্তু হচ্ছে ওই যে ট্রিটিয়ামের সাথে নামটা কানেক্টেড হবে। যদি 4 হয় তারপর এন্ড সো অন এভাবে আগাবে আর কি। হ্যাঁ, সো যেহেতু 2 তাহলে এখানে ডিউটেরন হবে এবং এটা একটা চার্জিত পার্টিকেলস। ওকে, সো কম্পোজিট কণিকা যখন আসছে দেখো চার্জের একটা ব্যাপার আসতেছে, এবং অস্থায়ী মূল কণিকার মধ্যে এইটা কোয়ার্কটা কেন বললাম, ওই যে অ্যান্টি নিউট্রিনো যাতে বুঝতে পারো, কোয়ার্ক যখনই থাকে সেটা কিন্তু অ্যান্টি কোয়ার্ক থাকে। সেম ভাবে নিউট্রিনো যদি থাকে সেটা কিন্তু অ্যান্টি নিউট্রিনো থাকে। আচ্ছা, সো এই পেজটার সামারি হচ্ছে আমরা কণিকাকে তিনটা ভাগে ভাগ করতেছি, এটা স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। কিছু এক্সাম্পল আছে। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই তিনটা, ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। এরা অনেক বেশি ইম্পর্টেন্ট, এদের সম্পর্কে আমরা চলো একটু স্টাডি করি। ওকে, সো এইখানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে কিছু আইডিয়া দেয়া হয়েছে। দেখো এখানে আমরা সবই মোটামুটি পড়বো, এমসিকিউ এ আসে এবং এগুলা কাজেও লাগে। যেরকম খেয়াল করে দেখো নিউট্রন, নিউট্রনের সম্পর্কে অ্যাবসোলুট চার্জ ধরা হয়েছে কত, 0। কেন অ্যাবসোলুট চার্জ 0 হয় জানো, ওই যে বলছিলাম নিউট্রনকে ভাঙলে আরো কিছু কোয়ার্ক পাওয়া যায়। তোমরা যদি দেখো নিউট্রন এটা বেসিক্যালি কি জানো, নিউট্রন হচ্ছে দুইটা ডাউন কোয়ার্ক আর একটা আপ কোয়ার্কের কম্বিনেশন। সো দুইটা ডাউন কোয়ার্ক আমি একটু লিখি, এটা ধরো একটা ডাউন কোয়ার্ক, এটা ধরো আরো একটা ডাউন কোয়ার্ক আর একটা আপ কোয়ার্কের কম্বিনেশন। ডাউন কোয়ার্কের চার্জ কত দেখো, -1/3। এটার চার্জ কত, এটার চার্জও -1/3। আপ কোয়ার্কের চার্জ কত, 2/3। এবার তুমি যদি ভাইয়া এই তিনটাকে যোগ করো, তুমি কিন্তু হচ্ছে দেখবা টোটাল চার্জ পাবা হচ্ছে 0। তুমি করে দেখতে পারো চাইলে, এখানে চলো করি। তাহলে এখানে ধরো 3 দিলা, তাহলে এখানে কত আসবে, -1, -1 আসবে, -2, তারপর আসবে +2। চলো করি, -1, -1 +2, তাহলে এখানে কত আসতেছে, 0/3, এখানে আসতেছে 0। এই যে 0টা আসছে না, এটার জন্য কিন্তু হচ্ছে এটার অ্যাবসোলিউট চার্জ কত দেওয়া হয়েছে, 0 দেওয়া হয়েছে। সো এইগুলো আসলে ওই যে বললাম তো পার্টিকেল ফিজিক্স যদি তুমি ভালো করে পড়ো এটা সম্পর্কে অনেক আইডিয়া পাবা। এই জিনিসটা আমাদের সিলেবাসে খুব বেশি নাই। তাহলে আমি যদি তোমাকে একটু আউট অফ সিলেবাস তোমাকে বলার চেষ্টা করি যে নিউট্রন বেসিক্যালি কিসের কম্বিনেশনে তৈরি, তুমি বলবা দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্কের কম্বিনেশন। ডাউন কোয়ার্ক হচ্ছে -1/3 চার্জ ক্যারি করে আর আপ কোয়ার্ক হচ্ছে 2/3 চার্জ ক্যারি করে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু বলতে পারি যে চার্জ কি ফ্র্যাকশন হইতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, চার্জ তাহলে ফ্র্যাকশন হইতে পারে। যেরকম আমরা মোটামুটি ভাবে ধরে নেই চার্জ কখনো ফ্র্যাকশনাল ভ্যালু হইতে পারে না। Q = NE, n টা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। কিন্তু এই যে দেখো এখানে কিন্তু এগুলা ফ্র্যাকশনাল ভ্যালু ক্যারি করে। এটা আমি আগে বলতেছি, এগুলো আমাদের আউট অফ সিলেবাসের পার্ট। যারা অতিরিক্ত জানতে চাও তাদের জন্য এটুকু বললাম। ওকে, সো তারপর একইভাবে নিউটনের রিলেটিভ চার্জ বলা আছে এখানে। এখানে এই ম্যাথসগুলা একটু মুখস্থ করো কারণ পরীক্ষায় মাঝে মাঝে এগুলো আসে।
আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে একটা মজার স্টোরি বলি। এটা হচ্ছে আমু, হ্যাঁ? এটার মজার স্টোরিটা কি শোনো। আমি হচ্ছে উদ্ভাসের কিউএনএ বক্সে কিছুদিন ছিলাম। ওই জায়গায় কিছু মাঝে, মাঝে কিছু প্রশ্ন আসতো। তো এই জায়গায় একটা প্রশ্ন আসছে যে, "ভাইয়া আমু বলতে কি বোঝায়?" তো এখন আমি কেমিস্ট্রি অনেক পারি ব্যাপারটা এমন না। বাট মোটামুটি জানি কোথায় কি আছে, হ্যাঁ? এখন আমি আমু ওয়ার্ডটা আগে জীবনে শুনি নাই, হ্যাঁ? মানে এটা তো অ্যাকচুয়ালি এএমইউ। আ ওকে, সো আমি না বুঝতেছি না যে আমু মানে কি? তো তারপর আমি বললাম যে, "ভাই এটা একটু লিখে পাঠাও। অ্যাকচুয়ালি তুমি কি জানতে চাচ্ছ?" তখন সে লিখে পাঠাইছে এবং লিখে পাঠাইছে হচ্ছে এটা। তখন আমি বুঝছি যে আমু মানে হচ্ছে বেসিক্যালি এএমইউ। আচ্ছা, তাহলে আমু মানে কি? আচ্ছা, এটার ফুল ফর্মটা একটু লিখে ফেলি। আমু এটার মানে হচ্ছে এ স্ট্যান্ডস ফর অ্যাটমিক, এম স্ট্যান্ডস ফর মাস আর ইউ স্ট্যান্ডস ফর ইউনিট। তাহলে আমু মানে কি? অ্যাটমিক মাস ইউনিট। তার মানে এটার রেসপেক্টেই কিন্তু মেক্সিমাম ক্যালকুলেশন গুলো আমরা করে থাকি। এগুলো সবই আমরা পারি। শুধু এই ভ্যালুটা একটু মুখস্থ করব। অ্যাডমিশন টেস্টে মাঝে, মাঝে এটা আসে। আচ্ছা, এখন তো এটা আসলে কেজিতে এই ভ্যালুটা হচ্ছে। এবার কি হবে যদি এটা আমি গ্রামে বের করতে চাই? তাহলে তুমি বলবা সেম জিনিসই হবে। এটা গ্রামে যদি বের করতে চাও, এই জিনিসটা সেমই হবে। এই জায়গাটায় শুধুমাত্র আমার একটা জিনিস চেঞ্জ আসবে। ধরো 1 পয়েন্ট আমরা লিখি যদি 6605 ইনটু এটাকে আমরা জাস্ট 10 টু দি পাওয়ার -24 এইখানে আমরা গ্রাম লিখে দিব। তাহলে জাস্ট কি দাঁড়ায় গেল? এই যে দেখো ভাইয়া, আমি কিন্তু আমের ভ্যালুটাও এবার গ্রামে জানি। আচ্ছা, আমি কিন্তু বারবার আমু বলতেছি, বাট ইটস নট অ্যাকুরেট। অ্যাকচুয়ালি এটা এএমইউ। হ্যাঁ? আচ্ছা, সো এটা একটু খেয়াল রাখো। ওকে। সো এই জায়গার মধ্যে আমরা বেসিক্যালি হচ্ছে এই চার্জগুলা ভ্যালু মুখস্থ করব। এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। এই ভ্যালুগুলার ভ্যালু সেম। ঠিক আছে? ওকে, সো বাকি পার্ট গুলা খুবই ইজি। এখানে আর বলার মতো কিছু নাই। প্রোটনের চার্জ কেমনে হচ্ছে প্লাস আসে, এটা ওই যে যেটা বললাম, তোমরা যদি পার্টিকেল ফিজিক্স পড়ো একটু আইডিয়া পাবা। নট নিডেড। ওকে, নট নিডেড ইন এ সেন্স হচ্ছে আপাতত আমার অ্যাডমিশন টেস্টে লাগতেছে না। জানার ইচ্ছা হলে জানতে পারো। ওকে। তো এবার আমরা হচ্ছে এতক্ষণ যা দেখতেছিলাম সেই জিনিসটাকে একটু সাম আপ করি। ওকে, সো দেখো একটা এটমকে আমরা যদি একটু ভাঙি, আমরা ভাঙলে কি পাই? ওই যে রাদারফোর্ড টেস্ট থেকে আমরা বেসিক্যালি নিউক্লিয়াসের এক্সিস্টেন্সটা পাই। এখন নিউক্লিয়াসের ভিতর কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রন মানে আমি যদি এভাবে চিন্তা করি, এই প্রোটন আর নিউট্রন এটা যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়ন। তাহলে লিখে ফেলো NuClEON, এটাকে বলা হয় নিউক্লিয়ন। আচ্ছা, আর একটা জিনিস একটু মনে রাখবা, কোন একটা অ্যাটমের জন্য প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার কিন্তু সেম, যদি সে চার্জিত না হয় এভরি টাইম। কোন একটা অ্যাটমের জন্য নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন এভরি টাইম সেম হবে। আর নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রনের যে সামেশনটা আছে, আমি যদি অ্যাড করি যেটা পাবো সেটা বেসিক্যালি হচ্ছে নিউক্লিয়নকে ইন্ডিকেট করে। লাইক আমি যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি এখানে, খেয়াল করো। ধরো আমি এরকম দিলাম সোডিয়াম 11 23। এবার এটার ভিতরে কি, কি আছে? প্রোটন আছে, নিউট্রন আছে। এগুলো যদি বের করতে চাই, খেয়াল করে দেখো। প্রোটন আর নিউট্রনের নাম্বারটা হচ্ছে নিউক্লিয়ন নাম্বার। এবার প্রোটন আর নিউট্রনের নাম্বারটাই কিন্তু হচ্ছে আমার এই যে এই নাম্বারটা, আমরা একটু পরে এটা পড়বো। এটাই কিন্তু হচ্ছে তাইলে নিউক্লিয়ন। নিউক্লিয়ন। দ্যাটস ইট। এখন এটা আমরা একটু পরে পড়বো আরকি। এটাই বেসিক্যালি নিউক্লিয়ন নাম্বার। কারণ এখানে বেসিক্যালি প্রোটনও আছে এবং একই সাথে কি আছে? নিউট্রনও আছে। আচ্ছা। সো এখানে আমরা বেসিক্যালি পুরা জিনিসটাকে সাম আপ করলাম আরকি। আর এদের পজিশন গুলা একটু বলে দেই। এটা কোথায় থাকবে? এগুলো আমরা জানি, সবই জানি। এটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে শেল বা অরবিটে। এটা থাকবে কোথায়? অরবিটে। আর প্রোটন আর নিউট্রন এই ২ জন তুমি যদি চিন্তা করো, প্রোটন আর নিউট্রন এরা কোথায় থাকবে? এরা থাকবে নিউক্লিয়াসে। দ্যাটস ইট। সো এটা একটু মনে রাখো, আর বাকি জিনিসপত্রগুলা খুবই ইজি। ওকে। সো এবার আমরা চলো বুয়েট 11-12 সালে আসা একটা প্রশ্ন একটু সলভ করি। কি বলা হয়েছে খেয়াল করো, নিচের কোনটি মিথ্যা? আচ্ছা, এটা একটু ভালো করে শোনো। পরীক্ষায় কিন্তু প্রশ্ন অনেক মারপ্যাচ থাকে। মিথ্যা মানে হচ্ছে সত্য নয়। এটা আশা করি বুঝো তোমরা। তার মানে যেটার মধ্যে বেসিক্যালি হচ্ছে এই ৪ টা অপশনের মধ্যে যেটা সত্য নয়। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি ক নাম্বার বা এ নাম্বার অপশনসটাকে জাজ করি। এ নাম্বার অপশনস বলছে ক্যালসিয়াম আছে আর হচ্ছে ক্যালসিয়াম 2+ আছে। এখন এটাতে প্রোটন কয়টা আছে? তুমি বলবা যে ভাই ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার তো 20, তাহলে এটা প্রোটন 20 টা। আমি যদি বলি এইটার প্রোটন কয়টা আছে? এটার প্রোটনও 20 টা আছে। এখন চেঞ্জ কি হইছে? ইলেকট্রন চলে গেছে। তার ইলেকট্রন কমে গেছে, বাট প্রোটন কি কমছে? না ভাই, কমে নাই। তাহলে এ নাম্বারটা অ্যানসার না, বাদ। ওকে। এবার দেখো ভালো করে, মিথ্যা কিন্তু মানে সত্য নয়। হাইড্রোজেনের পজিটিভ, আচ্ছা সরি ২ নাম্বারটা পড়ি নাই তো। অক্সিজেন অণুতে ২টি সমযোজী বন্ধন আছে। চলো বি নাম্বারটা জাজ করি। বি নাম্বারটা, অক্সিজেন অণুতে ২টি সমযোজী বন্ধন আছে। দেখাই যাচ্ছে ২টি সমযোজী বন্ধন আছে। তাহলে এটাও অ্যানসার না। ওকে, এবার নিচেরটা, Fe2+ ও Fe3+ আয়নে সমান সংখ্যক ইলেকট্রন আছে।
খেয়াল করো, আমি একজন মানুষ, আমি ক্যাটায়ন হব ধরো, কারণ আমার 2 প্লাসে যত সংখ্যক ইলেকট্রন থাকবে 3 প্লাসে অবশ্যই তার থেকে এটা কম থাকবে, কারণ ইলেকট্রন তো যাবে, ক্যাটায়ন তখনই হয় যখন ইলেকট্রন চলে যায়। হ্যাঁ, তাহলে Fe2 প্লাসে যতগুলো ইলেকট্রন থাকবে Fe3 প্লাসে কিন্তু তার থেকে কম ইলেকট্রন থাকবে, Fe4 প্লাসে তার থেকেও কম ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রন সংখ্যার কিন্তু এখানে একটা ইমব্যালেন্স হচ্ছে, তার মানে তারা ইলেকট্রন সংখ্যা সমান না। তাহলে এখন একটু খেয়াল করো, Fe2 প্লাস আর Fe3 প্লাসে বলা হইতেছে সমান সংখ্যক ইলেকট্রন। ইজ ইট পসিবল? না ভাইয়া। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এইটাই হচ্ছে আমার সেই ডিজায়ার্ড অ্যান্সার, সমান সংখ্যক ইলেকট্রন। এটা কি পসিবল? না, তার মানে সত্য না। বলা হচ্ছে সমান সংখ্যক ইলেকট্রন। নিচেরটা চেক করার দরকার নেই, তাও আমরা একটু বলি। দেখো কি বলা হচ্ছে, হাইড্রোজেনের পজিটিভ এবং নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হতে পারে। হ্যাঁ ভাইয়া, হতে পারে। তুমি খুব ভালো এক্সাম্পল হচ্ছে, ধরো আমি যদি এইরকম ক্যালসিয়াম হাইড্রাইড নেই, এখানে কিন্তু হচ্ছে তার জারণ মান মাইনাস হয়। একইভাবে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও এই জায়গাটায়, এখানে হাইড্রোজেনের জারণ মান কিন্তু প্লাস হয়। তাহলে হাইড্রোজেন প্লাসও হতে পারে এবং একই সাথে কি হতে পারে, আচ্ছা ওটা বেসিক্যালি ক্লোরিন। একটু সুন্দর করে লিখি, আমার লেখা যদিও খুব একটা মানে সুন্দর না, তাও মোটামুটি সুন্দর করে লিখতাম। ওটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তার মানে হাইড্রোজেনের জারণ মান প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তাহলে এটাও অ্যান্সার না, বুঝা যাচ্ছে সি নাম্বারটা অ্যান্সার হবে। অবশ্য বুঝছো, এটা খুবই ইজি এটা। ওকে, সো চলো এবার এটা করি। এটা কি বলছে, এটা চুয়েট 10-11 সালে আসা একটা প্রশ্ন। দেখো প্রশ্নটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে পি মৌলের পারমাণবিক ভর 31 মানে 31, পারমাণবিক সংখ্যা 15। একটু আগে আমি শিখাচ্ছিলাম যে আমরা নিউক্লিয়ন, এই যে পারমাণবিক ভর, এটাই বেসিক্যালি হচ্ছে আমার কি নিউক্লিয়ন নাম্বার থেকে আসে। আচ্ছা, তাহলে পারমাণবিক সংখ্যা এখন 31 ইকুয়ালস টু আমি কি লিখবো, তাহলে লিখবো প্রোটন নাম্বার প্লাস লিখবো নিউট্রন নাম্বার। ওকে, এবার তোমরা জানো পারমাণবিক সংখ্যা এটা মানেই হচ্ছে বেসিক্যালি পি এর নাম্বার মানে প্রোটন নাম্বার। তাহলে এবার তোমার প্রশ্নে কিন্তু মেনশন করাই আছে 31 ইকুয়ালস টু প্রোটন নাম্বার কয়টা আছে, তুমি বলবা যে ভাই দেওয়াই আছে 15টা। তাহলে এখানে নিউট্রন নাম্বার, ভাই আপনি এটা কি শুরু করে দিলেন, কি বের করতে বলছে এটাই তো বলেন নাই। হ্যাঁ ভাইয়া দেখো কয়টি নিউট্রন এটা তোমাকে বের করতে বলা হচ্ছে, হ্যাঁ মানে কয়টা নিউট্রন আছে। ওকে, তাহলে এখন তুমি একটু চিন্তা করো, 31টা মানে 31 তার পারমাণবিক ভর, প্রোটন আছে 15টা। তাহলে ভাই এখানে কি খুব কঠিন হিসাব? না ভাইয়া, 31 বিয়োগ 15, তাহলে অ্যান্সার হচ্ছে 16। তাহলে কয়টা নিউট্রন থাকবে এই জায়গাটায়? এই যে ভাইয়া 16টা নিউট্রন থাকবে। সো আমার এই পার্টটাও কিন্তু ডান। এটা খুবই ইজি একটা এমসিকিউ, খুবই ইজি। ওকে, সো এবার আমরা পরেরটাতে আসি। ও টাইপ 1 ডান, আরে সেই টাইপ 1 ডান। ওকে, সো আমরা এবার টাইপ 2 দেখব। ওকে, সো টাইপ 2 তে দেখো ইম্পর্টেন্সটা দেখো আগে। ইম্পর্টেন্সটা খুবই জরুরি। হ্যাঁ, মানে এখানে 3 স্টার দেওয়া হয়েছে। হোয়াট ডাজ ইট মিন্স? এটা কিন্তু হচ্ছে পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, মানে এখান থেকে ভালো অ্যামাউন্ট অফ প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। সো আমরা এটার উপর ভালো এমফাসাইজ করব। সো এখানে আমরা কি পড়তেছি, আইসোটোপ পড়বো, আইসোটোন পড়বো, আইসোবার পড়বো এবং আইসো ইলেকট্রনিক স্ট্রাকচার গুলো পড়বো। এটাকে মজা করে অনেক সময় আমরা যখন কাজ করি তখন আমি এটাকে আইসো মিস্ট্রি বলি। আইসো মানে বেসিক্যালি সেম, মিস্ট্রি মানে একটা রহস্য, মানে সেম রহস্য আর কি। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। ওকে, সো আমরা চলো শুরু করি। এটা পড়ার আগে আমার এখানে কিছু জিনিসপত্র দেখতে হবে। এই জিনিসটা খুব ভালো করে দেখো, এখানে খুব সুন্দর করে সাজানো আছে। কি সাজানো আছে খেয়াল করে দেখো, এখানে এক্স, এক্স হচ্ছে প্রতীক। আমি একটু লিখি তাহলে তোমাদের জন্য ইজি হবে। এখানে এক্স এটা ইন্ডিকেট করতেছে প্রতীক, এটা প্রতীক ইন্ডিকেট করতেছে। এখানে জেড, এই জেড ইন্ডিকেট করে হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে পারমাণবিক সংখ্যা। এটা ইন্ডিকেট করতেছে কিন্তু পারমাণবিক সংখ্যা। এই প বিসর্গ দেওয়া মানে হচ্ছে এটা পারমাণবিক বোঝাচ্ছে, পড়াটা লিখতেছি না, বুঝে নিও। ওকে, তাহলে এ এটা কি ইন্ডিকেট করতেছে? এই যে এইখানের এ, এটা ইন্ডিকেট করতেছে হচ্ছে পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস। আমি একটু সাইডে লিখি, এটা অ্যারো সাইন দিয়ে টানা যাচ্ছে না। তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে? পারমাণবিক ভর। এটা ইন্ডিকেট করতেছে পারমাণবিক ভর। আচ্ছা, তাহলে এ ইন্ডিকেট কি করতেছে এটা বুঝে গেলাম, জেড কি ইন্ডিকেট করতেছে এটা বুঝে গেলাম, এম প্লাস মাইনাস এটা না আমরা পারি। এম প্লাস মাইনাস কি ইন্ডিকেট করতেছে, মানে এটার অ্যাকচুয়ালি চার্জটা কি রকম হবে। তাহলে এম প্লাস মাইনাস এটা কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে চার্জ। তাহলে এটা ইন্ডিকেট করতেছে হচ্ছে চার্জ। ওকে, ডান। এবার এন, এন ইন্ডিকেট করতেছে তার নাম্বার কয়টা আছে, সংখ্যা। তাহলে এন ইন্ডিকেট করতেছে কি নাম্বার, এন ইন্ডিকেট করতেছে হচ্ছে নাম্বার কয়টা আছে। ওকে, দেন মোটামুটি এটা আমি শিখে ফেললাম। এবার কিছু এক্সাম্পল দেয়া আছে এই জায়গায়, খেয়াল করে দেখো। তুমি এটার সাথে রিলেভেন্ট এট চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে আমার জেড ভ্যালু, এটা হচ্ছে আমার অনেক সময় যারা মানে বাইরের দেশে পড়তে যাবা বা আমাদের দেশে থেকে তুমি যদি হচ্ছে বাইরের দেশের কোনো ভিডিও দেখো, এই জেড কে তারা কিন্তু জি বলে, তখন এটাকে অনেক সময় বলে জি ভ্যালু। হ্যাঁ, একই জিনিস, জেড আর জি একই জিনিস এখানে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাটমিক মাস।
এটা হচ্ছে তার চার্জ। এবার তাহলে এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা প্রোটন নাম্বার, তাহলে প্রোটন আর ইলেকট্রন কি হয় আমরা জানি সেম হয় মোটামুটি ভাবে, যদি ক্যাটায়ন না হয়, কিন্তু এটা তো ক্যাটায়ন বা অ্যানায়ন, তাহলে এটা ক্যাটায়ন। ওকে, এইবার খেয়াল করে দেখো 11টা প্রোটন আছে, তাহলে প্রোটন 11টা লিখে ফেললাম, লিখে ফেলিস। নিউট্রন কয়টা থাকবে? তাহলে আমরা কি জানি যে 23 অ্যাটমিক মাস ইকুয়ালস টু 11, মানে প্রোটন প্লাস নিউট্রন, তাহলে স্বাভাবিক নিউট্রন কয়টা আসবে? 12টা। এই যে হয়ে গেছে নিউট্রন 12টা। আর ইলেকট্রন, যেহেতু সে ইলেকট্রন একটা ছেড়ে দিছে, তাই তো তার উপর প্লাস দিছো তুমি, তাহলে ইলেকট্রন স্বাভাবিকভাবে কয়টা হবে? 10টা হবে। আচ্ছা, আধান, আধান হচ্ছে +1। ওকে, সেম এক্সাম্পল এখানেও দেওয়া আছে। এই যে ভাই খেয়াল করো, এটা জেড কে ইন্ডিকেট করতেছে, এটা এ কে ইন্ডিকেট করতেছে, এটা আধানকে ইন্ডিকেট করতেছে, মানে এম। ওই যে ওই এম, আর আচ্ছা এটা স্মল লেটারে লিখি, ওইখানে যেহেতু স্মল লেটারে লিখছে তাই আমিও স্মল লেটারে লিখি, এটা এম কে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, তাহলে এখানে নিউটন কত হবে? 24 বিয়োগ 12, কারণ এটা তো এ। তাহলে এখানে এন কত হবে? দেখো 24 ইকুয়ালস টু 12 প্লাস নিউট্রন, তাহলে নিউট্রনও বের করে ফেললা। আর যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, খেয়াল করে দেখো এখানে কয়টা ইলেকট্রন ছাড়ছে? দুইটা, তাহলে তার ইলেকট্রন কিন্তু দুইটা কমে যাবে, দ্যাটস ইট। এখানে খেয়াল করে দেখো ভাইয়া, দুইটা ইলেকট্রন কমে গেছে, তাহলে এটাও ডান। সেম ভাবে এই দুইটা করা হয়েছে। আচ্ছা, এটা আমি একটু করে দিই, এটা খুবই ইজি, এটা একটু করি। Fe3+, তাহলে এটার জন্য তুমি যদি লিখতে চাও, তুমি কি বলবা? ভাই প্রোটন আছে 26টা, দিলা প্রোটন 26টা। এবার এটার নিউট্রন কয়টা আছে? তাহলে অ্যাটমিক মাস সমান হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, তাহলে নিউট্রন কয়টা থাকবে? তাহলে দেখো এখানে লিখে ফেলি, 56 ইকুয়ালস টু প্রোটন আছে 26টা প্লাস নিউট্রন, তাহলে নিউট্রন থাকবে কয়টা? তুমি বলবা নিউট্রন থাকবে তাহলে 56 বিয়োগ 26, তাহলে হবে 30। এবার ইলেকট্রন কয়টা আছে? এটা 3+, তাহলে স্বাভাবিকভাবে ইলেকট্রন কয়টা থাকবে? 3টা কমে যাবে। প্রোটন জয়টা ইলেকট্রন কিন্তু তাই হয় নরমালি, কিন্তু যেহেতু সে ক্যাটায়ন, তাহলে প্রোটন জয়টা আছে ইলেকট্রন তাই হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু ক্যাটায়ন, তাহলে 3টা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে ইলেকট্রন এবার এখানে কয়টা থাকবে? 23টা। খেয়াল করে দেখো এই জিনিসটা, পুরা জিনিসটা আমি যা যা করছি এটা এখানে করা হয়েছে। সেম ভাবে একটা অ্যানায়নের জন্য তুমি করতে পারো। এবার অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বেড়ে যায়, কারণ সে ইলেকট্রন রিসিভ করে। তাহলে এখানে যেহেতু এটা 2- দেওয়া হয়েছে, নরমালি আর বলতেছি না, এই জিনিসগুলো খুবই ইজি, তাহলে এখানে এটা কি হবে? 10টা হবে, দ্যাটস ইট। সো এই পার্টটাও ডান। আশা করি বুঝতে পারছি এই পার্টটা। এখানে আমরা কি বের করছি? আমরা 9 10 এই জিনিসটা পড়ছিলাম, কোন একটা মৌলের ক্ষেত্রে তার প্রতীকের মাধ্যমে সব জিনিসপত্র যে জানা যায়, লাইক তার ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, তারপর হচ্ছে তার আধান সংখ্যা, এই সব জিনিসপত্র আমরা বের করতে পারি। ওকে, তো এবার খেয়াল করো এখানে কি বের করতে বলা হচ্ছে তোমাকে। আচ্ছা, সো এখানে বের করতে বলা হচ্ছে যে এরা অ্যাকচুয়ালি কি আইসোটোপ, আইসোটোন, আইসোবার নাকি আইসো ইলেকট্রন, এগুলো বের করতে বলা হচ্ছে। মানে তোমাকে এখানে বের করতে হবে এদের মধ্যে কোনগুলো আইসোটোপ, কোনগুলো আইসোটোন এবং কোনগুলো হচ্ছে আইসোবার, এই জিনিসগুলো তোমাকে বের করতে বলবে। ওকে, সো চলো বের করি আমরা এবার। ওকে, সো খেয়াল করো, ফার্স্ট অফ অল প্রথমটাতে একটু দেখো, তোমাকে যদি বলা হয় এখানে প্রোটন কয়টা? আচ্ছা, আমি একটু এক্সাম্পল আকারে লিখতে থাকি। এই দুটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে প্রোটন কয়টা? প্রোটন আছে 26টা। ওকে, কেমনে? ওই যে 26। আচ্ছা, তাহলে নিউট্রন কয়টা আছে? তুমি বলবা আচ্ছা ভাই নিউট্রন হবে 58 বিয়োগ 26, তাহলে 58 মাইনাস 26, তাহলে এখানে কত হবে? 6, এটা 2, এটা হবে 32, তাহলে নিউট্রন আছে 32টা। আর ইলেকট্রন, ইলেকট্রন স্বাভাবিকভাবেই 26টা হবে, এটাতেও ইলেকট্রন 26টাই হবে। ওকে, এবার এইখানে পরেরটাতে আসো, এটার ক্ষেত্রে এটা ইয়েলো কালারে লিখি। এটার ক্ষেত্রে খেয়াল করো, এটা আলাদা হিসাব। এটার ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে প্রোটন আছে কয়টা? তুমি বলবো ভাই প্রোটন আছে 28টা, এটা তো ক্যাটায়নও না অ্যানায়নও না, তাহলে ইলেকট্রন আছে 28টা। নিউট্রন আছে কয়টা? তুমি বলবা নিউট্রন আছে 58 বিয়োগ 28, 58 বিয়োগ 28, তাহলে 58 বিয়োগ 28, তাহলে এখানে কত আসতেছে? 30। এবার দেখো তুমি কি কি সিমিলারিটি পাও বা কি কি মিল খুঁজে পাও, তোমার কাজ হচ্ছে মিল খুঁজে বের করা। তোমার কাজ হচ্ছে ভাইয়া মিল খুঁজে বের করা, এই জায়গায় জাস্ট তুমি হচ্ছে মিল খুঁজবা। ওকে, সো এবার খেয়াল করো, তুমি দেখো যখন কাজ করতেছো এদের মধ্যে কিছুই মিল নাই। দেখো প্রোটন 26টা, প্রোটন 28টা, মিল নাই। ইলেকট্রন 26টা, ইলেকট্রন 28টা, মিল নাই। নিউট্রন 32টা, নিউট্রন 30টা, কিছু মিল নাই। এটা কি হবে তাহলে? দেখো ভাইয়া তোমার এখানে একটু চিন্তা ভাবনা যদি করো, এই যে একটু খেয়াল করো, এটা হচ্ছে ভর, অ্যাটমিক মাস। খেয়াল করো এটা অ্যাটমিক মাস, এটাও আমার কি অ্যাটমিক মাস। তোমরা দেখতেছো কি? এইখানে একটু খেয়াল করে দেখো তো, এই দুইটা কি সেম না আলাদা? তুমি বলবো ভাই এই দুইটা তো সেম, তাহলে ভর সেম। এবার ভর সেম যদি হয়, খেয়াল করো আইসোবার, আইসোবার যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? ভর সমান। খেয়াল করো ভাইয়া, ভর সমান যদি হয় তাহলে আইসোবার হয়। তাহলে 1 নাম্বার এক্সাম্পলটা কি হবে? আমরা যদি এখানে দাঁড় করায় ফেলি, 1 নাম্বার এক্সাম্পলটা হবে আইসোবার, দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে আইসোবার, কারণ ভর সমান।
ওকে, এবার 2 নাম্বার এক্সাম্পলটাতে না আমি মুখে মুখে করব, সবাই চিন্তা করো। এখানে আছে 23, এখানে আছে 11, ঠিক আছে? তাহলে 23 বিয়োগ 11, আচ্ছা মুখে মুখে না, 20। ওকে, তাহলে সোডিয়াম। আরেকটা হচ্ছে এটার ক্ষেত্রে ইলেকট্রন কয়টা আছে দেখে দেখে করি। প্রোটন যয়টা থাকে ইলেকট্রন ঠিক ততটাই থাকে, তাহলে ইলেকট্রন 11টা, প্রোটনও 11টা। তাহলে এবার নিউট্রন কয়টা হবে? নিউট্রন হবে 23 বিয়োগ 11, কারণ অ্যাটমিক মাস হয় হচ্ছে এই দুইটা, মানে প্রোটন প্লাস নিউট্রন যোগ করলে 23 আসে, তাহলে নিউট্রনের ভর হবে, নিউট্রনের সংখ্যা হবে এখানে 23 বিয়োগ 11, তাহলে নিউট্রন হবে 12টা দিলাম। এবার ম্যাগনেসিয়ামে আসো। ম্যাগনেসিয়াম, এখানে ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন আছে 12টা, কারণ প্রোটনের সমান হবে। ওকে, প্রোটনও তাহলে 12টাই। এবার নিউট্রন কয়টা আছে? নিউট্রন এখানে আছে 24 বিয়োগ 12, তাহলে 12। এবার এই দুজনের মধ্যে কি সেম আছে একটু চেক করো তো। তুমি বলবা যে ভাই এখানে তো মিল আছে, এইটা এই যে দেখো এটা মিলে গেছে, তাহলে এটা কি হবে? এটা স্বাভাবিকভাবেই 2 নাম্বার এক্সাম্পলটা হবে আইসোটোন। কারণ এই যে দেখো আইসোটোন মানে মলে মানে বলা আছে ভাই, তুমি একটু খেয়াল করে দেখো আইসোটোন এর মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, তাহলে 2 নাম্বার এক্সাম্পলটা দাঁড়াইতেছে হচ্ছে আইসো, তারপর দাঁড়াচ্ছে টোন, তাহলে এটা আইসোটোন। ওকে ডান, এটা হয়ে গেছে, এটা ডান, এটাও ডান। এবার 3 নাম্বারটাতে আসো। 3 নাম্বারটাতে একটা জিনিস খেয়াল করো, তোমরা একটু দেখো ভাইয়া, এটার বিয়োগফল 16 বিয়োগ 8, এটার বিয়োগফল কত? তুমি বলবা 8। 15 বিয়োগ 7, এটার বিয়োগফল কত? 8। 14 বিয়োগ 6, এটার বিয়োগফল কত? এটার বিয়োগফল 8। খেয়াল করে দেখো, এই যে এই দুইটার বিয়োগফল করতেছি, জাস্ট বিয়োগফল, এটার বিয়োগফল করতেছি, এটার বিয়োগফল করতেছি, সবগুলার অ্যান্সার কত? দেখো 16 বিয়োগ 8, অ্যান্সার হচ্ছে 8, 5 আর 3 8। 15 বিয়োগ 7, 5 আর 3 8। 14 বিয়োগ 6 8। তার মানে এই বিয়োগফলটা কি নির্দেশ করে? নিউট্রন সংখ্যা। তাহলে সবারই নিউট্রন সংখ্যা কি সেম, তাহলে 3 নাম্বার এক্সাম্পলটাকেও কি বলবো আমরা? এটাকেও বলবো আইসোটোন, কারণ এখানেও কি আসতেছে? নিউট্রন সংখ্যা কি আসতেছে? সেম আসতেছে, তাহলে 3 নাম্বারটাও কি হবে? আইসোটোন হবে। এবার 4 নাম্বারে আসো, এটাও ডান। 4 নাম্বারে তোমরা কি দেখতেছো কিনা জানি না, দেখেই অনেক কিছু বলে ফেলা যায়। কেমনে খেয়াল করেন তো ভাইয়া। এই দেখেন এই সংখ্যাটাকে মার্ক করি, এই সংখ্যাটাকে মার্ক করি, এখানের এই সংখ্যাটাকে মার্ক করি। এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? তুমি বলবে ভাই এই সংখ্যাটা তো অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে প্রোটন নাম্বার, তাহলে প্রোটন সবগুলা সেম, তাহলে প্রোটন সেম কই আছে? প্রথমে আছে, প্রোটন সেম কি ইন্ডিকেট করে? আইসোটোপ। তাহলে 4 নাম্বার এক্সাম্পলটা কি হবে এই জায়গাটায়? তাহলে 4, এটা হবে আইসো টোপ, দ্যাটস ইট। এবার আসো 5 নাম্বারে। 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বারে খেয়াল করে দেখো, এই জায়গায় এটার ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন কয়টা? ইলেকট্রন। প্রোটন যয়টা ইলেকট্রন তয়টাই হয়, কিন্তু এটা তো ক্যাটায়ন, তাহলে একটা ইলেকট্রন কমে যাবে, তাহলে ইলেকট্রন হবে 10টা। ওকে দিলেন। ভাইয়া এটার ক্ষেত্রে ইলেকট্রন, এটা তো অ্যানায়ন, তাহলে এখানে প্রোটন যয়টা ইলেকট্রন ঠিক তয়টাই হয়, তাহলে এখানে প্রোটন আছে 9টা, তাহলে ইলেকট্রনও ঠিক 9টাই হওয়ার কথা, কিন্তু এটা তো অ্যানায়ন, তাহলে অ্যানায়নের চার্জ পরিমাণ ইলেকট্রন বেড়ে যায়, তাহলে এখানে ইলেকট্রন হবে 10টা। এটার ক্ষেত্রে ভাইয়া কি হবে? এটার ক্ষেত্রে যদি চিন্তা করো, এটার ক্ষেত্রে ইলেকট্রন কয়টা হবে? এটার ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রন হবে 10টা। এবার একটু চিন্তা করো, ইলেকট্রন সবগুলা সেম, ইলেকট্রন সবগুলা সেম, এটার মানে কি? ইলেকট্রন সেম হইলে দেখো আইসো ইলেকট্রনিক বলা হয়, তার মানে ইলেকট্রন সেম, তাহলে এই জিনিসটাকে এবার কি বলবো? আইসোটোপ তো না, এটা আইসো ইলেকট্রনিক, এটা মুছে দেই, আইসো ইলেকট্রনিক, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমার 5টা পয়েন্ট চলে আসলো। মানে এখানে এমসিকিউ আসছে কি যে, বা আসবে কি, কোনটা আইসোটোপ, কোনটা আইসোটোপ, কোনটা আইসোটোন, কোনটা আইসো ইলেকট্রন, এগুলো আসবে। সো এগুলা যদি তুমি বের করতে পারো তাইলেই হবে জিনিসটা, দ্যাটস ইট। এবার চলো কিছু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সলভ করি। দেখো এটা সিকের ওয়েটে গুচ্ছতে বেসিক্যালি 21-22 ছিল। ওকে, সো দেখো প্রশ্নটা কি বলা হয়েছে। এই মৌলটা এবং এই মৌল দুইটার মধ্যে বলা হচ্ছে b - a = 5, তাহলে ওই মৌলটির শ্রেণী, ভাই এখন শ্রেণী বলতে কি বোঝাচ্ছে? পর্যায় সারণীতে এটা কত নাম্বার গ্রুপে আছে, পর্যায় সারণীতে এটা কত নাম্বার গ্রুপে আছে, ভাই এটা তোমাকে বের করতে বলা হচ্ছে। ওকে, সো কিভাবে বের করব? খেয়াল করো, আমি একটু মৌল দুইটা লিখি। এ, এটা প্রোটন নাম্বার এ, আবার এইটা ডান পাশে লিখছি, এটা এই পাশেও লেখা যায়, তাহলে এটা এ লিখলাম। ওকে, আবার এখানে হচ্ছে y, এখানে লিখছে b, এখানে লিখছে c। তোমার প্রশ্নে দেওয়া আছে কি? b - a = 5 দেওয়া আছে। ওকে গুড। এবার আমরা আস্তে আস্তে চিন্তা করি। খেয়াল করো, আমার এখানে কিছু কথাবার্তা একটু সাবধানে চিন্তা করো। দেখো তোমাকে বলা হয়েছে একটা মৌলের প্রোটন নাম্বার সেম,
ভালো করে দেখো, একটা মৌলের প্রোটন নাম্বার সেম, মানে এই যে এক্স মৌলটা তুমি নিচ্ছ, এক্স মৌলটার প্রোটন নাম্বার সেম। এখন এক্স মৌলটার প্রোটন নাম্বার সেম, এটার মানে কি? এটার মানে কি খেয়াল করো, এই যে এটার মানে কি, এই যে এই জিনিসটার প্রোটন আর নিউট্রন সেম, এটার মানেটা কি? এটা কোন মৌলটা হইতে পারে? একটু সাবধানে চিন্তা ভাবনা করো। আমরা একটা মৌল দেখছি, নাম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন যদি মৌলটা হয়, হাইড্রোজেন মৌলের ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রন কি হয়? সেম হয়। কেমনে? সরি, প্রোটন এবং অ্যাটমিক মাস এটা সেম হয়, প্রোটন এবং নিউট্রন না, সরি এখানে বলছি প্রোটন আর হচ্ছে অ্যাটমিক মাস, মানে এটা তো আমার জেড, একটু ভুল বলছি ভাইয়া, এটা জেড, এটা হচ্ছে এ, তাহলে অ্যাটমিক মাস এবং হচ্ছে প্রোটন নাম্বার এই দুটো সেম। এটা কার জন্য হয়? আমরা জানি পর্যায় সারণীতে একটা মৌল আছে যার নাম হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে ভাইয়া এটা সেম হয়। মানে কি জিনিসটা একটু খেয়াল করো, খেয়াল করো ভাইয়ারা, এই যে এটা হচ্ছে আমার জি ভ্যালু বা জেড ভ্যালু, আর এটা হচ্ছে আমার এ ভ্যালু মানে অ্যাটমিক মাস। একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই এই দুটো সমান হয়, এই দুটা সমান হয়। প্রোটন নাম্বার মানে নিউট্রন নাই, এটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই হয়। যদি না বুঝো এটা কেমনে বুঝবো, খেয়াল করো, খেয়াল করো। এ ইকুয়ালস টু আমরা কি জানি? প্রোটন প্লাস নিউট্রন, এটা জানো? তুমি বলবা হ্যাঁ জানি। আচ্ছা জানো, এবার মানে আমি কেমনে বুঝে গেলাম এটা হাইড্রোজেনই হবে, এটা প্রুফ দিচ্ছে আর কি। এবার ক্যাপিটাল এ এর ভ্যালু এক্স এর ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে কত দেওয়া আছে? ক্যাপিটাল এ এর ভ্যালু এ দেওয়া আছে। ওকে, প্রোটন কয়টা দেওয়া আছে? প্রোটনও দেওয়া আছে এ প্লাস নিউট্রন। এইবার নিউট্রন কয়টা আছে? 0। এবার নিউট্রন 0 একটা মৌলের ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের। তাহলে আমি বুঝে গেলাম এটা বেসিক্যালি হাইড্রোজেন। আশা করি এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে যে এটা কেন হাইড্রোজেন হয়েছে। ওকে, তাহলে এবার তুমি দেখো একটা মজার কাহিনী হয়ে গেছে। এটাই কিন্তু হচ্ছে আমার এর ভ্যালু, স্মল এ এর ভ্যালু। তাহলে এখন এই স্মল এর ভ্যালুটা ভাইয়া আমরা চাইলেই এই যে এখানে বসায় দিতে পারি। তাহলে বি মাইনাস স্মল এর ভ্যালু কত? 1 ইকুয়ালস টু 5। তাহলে এইখানে বি ইকুয়ালস টু 6। এবার খেয়াল করো, এখানে ভি এর ভ্যালুটা আমি বসাই দিই এই জায়গায় ওয়াই, ভি এর ভ্যালু 6, সি এর ভ্যালু যাই হোক কোনো সমস্যা নাই। এখন এই 6টা কি ইন্ডিকেট করে? জেড ভ্যালু। তার মানে একটা মৌল ওয়াই যার জি এর ভ্যালু বা জেড এর ভ্যালু তুমি জানো সেটা হচ্ছে 6 বা 6, তার মানে তার প্রোটন নাম্বার হচ্ছে 6। ভালো করে চিন্তা করো, প্রোটন নাম্বার হচ্ছে 6। তাহলে প্রোটন নাম্বার 6 কার? পারমাণবিক সংখ্যা 6 কার? কার্বনের। কার্বন কত নাম্বার গ্রুপের? তার মানে এটা অ্যাকচুয়ালি কার? এটা অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক্যালি কার্বন। এই পুরো জিনিসটা কিন্তু কার্বন। কার্বন কত নাম্বার গ্রুপের? কার্বন হচ্ছে 14 নাম্বার গ্রুপের। তাহলে অ্যানসার হচ্ছে 14। দ্যাটস ইট। এই যে দেখো হয়ে গেছে জিনিসটা। তো এই প্রশ্নটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন। মানে আমরা এখানে কি করলাম, এই জায়গাটায় ফার্স্টে নিউট্রন নাম্বার যে 0 হইতে পারে ওইটা বের করলাম, তারপর ধরে নিলাম মৌলটা হচ্ছে তাহলে হাইড্রোজেন হবে, তারপর কাজ ইজি। দ্যাটস ইট। ওকে, সো এবার একটু খেয়াল করো এখানে কি বলা হচ্ছে, which is an example of isoelectronic। আইসোইলেকট্রনিক এটার মানে কি? এটা কি আইওটি তে আসছে ইংলিশে প্রশ্ন? যে হ্যাঁ এই যে দেখো ভাই আইওটি তে আসছে। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে আইসোইলেকট্রনিক। আইসো মানে সমান, ইলেকট্রনিক মানে ইলেকট্রন সমান। তার মানে তোমাকে বের করতে হবে হচ্ছে ইলেকট্রন সমান কোথায়, এটা বের করতে হবে। তাহলে একটু চিন্তা করি। এই দেখো, আমার মনে হচ্ছে প্রথমটাই অ্যানসার, কেন জানি মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি জানি না। এখানে ইলেকট্রন কয়টা আছে? এখানে ইলেকট্রন আছে 10টা। এখানেও ইলেকট্রন আছে 10টা। তাহলে আইসো ইলেকট্রন এটা আর করতে হবে না, তাহলে এটা এ নাম্বার হবে। হোপসো বুঝছো? ইলেকট্রন সমান হয়ে গেছে তো। যখন একটা জায়গার মধ্যে ইলেকট্রন সমান হয়ে যায় স্বাভাবিকভাবে সেটা আইসো ইলেকট্রন হয়ে যাবে। সো দ্যাটস ইট, এই পার্টটা ডান। বাকিগুলা চেক করবেন না ভাই, না বাকিগুলা করতে হবে না, মিলে গেছে এমসিকিউ। আর তো এ এন্ড বি কোনো অপশনস নাই, সো চেক করার দরকার নাই। এবার এটা আসো। এবার বলছে নিচের মৌলগুলো হতে আইসোটোপ। এই যে টোপ, টোপ দিছে, হ্যাঁ তোমাকে একটা টোপ দিছে, তার মানে প্রোটন আলাদা, মানে প্রোটন সংখ্যা সেম হবে এটা। আবার আইসোবার মানে বর, তার মানে ভর নিয়ে কাজ এবং প্রোটন সংখ্যা নিয়ে আলাদা করো। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, প্রোটন 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 মানে নিচের সংখ্যাটা এই যে মার্ক করি, এটা সেম, এটা সেম। এবার 6 আর কোথাও আছে? 6 আর কোথাও আছে? 6 6 6 না। তাহলে টোপ, আমি এটা টোপই লিখলাম, পুরোটা লিখলাম না। টোপ কারা কারা আছে? তো বলবো টোপ হচ্ছে 2 নাম্বার যৌগটা, আরেকটা মানে মৌলটা, আরেকটা কোন মৌলটা? 6 নাম্বার মৌলটা। এই যে টোপ এই দুজনই আছে। ওকে, এবার পরে আসো বার। বার মানে আমরা জানি, বার মানে হচ্ছে ভর নিয়ে কাজ, মানে ভর, তার মানে উপরেরটা। এবার ভর 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 204 40, তাহলে এটা বাদ হচ্ছে না। ও আচ্ছা, 40 40 মিলে গেছে, খেয়াল করো ভাইয়া, এই যে 40, এই যে 40, এই যে 40, হ্যাঁ তাহলে এই তিনের ভর তো সেম, তাহলে আর আইসো বার। তাহলে চলো আইসো বার দিয়ে দিই। তাহলে কারা কারা আসতেছে? 3 4 5, তাহলে দিয়ে দাও 3। তারপর আসতেছে তোমার 4, এই রোমান হরফ আমি কম পারি, তাও লিখলাম রোমান হরফে। তারপর হচ্ছে 5। দ্যাটস ইট,
এই যে আইসোটোপ। তাহলে এটা কি ভাই? এটা অ্যাকচুয়ালি কিছু না, এটা অপশনসটা ফাঁকাই থাকবে। এটা আইসোটোপও না, আইসোবারও না। তোমার তো বের করতে বলছে আইসোটোপ আর আইসোবার কোনটা, তাহলে এটা আইসোটোপও না, আইসোবারও না। দ্যাটস ইট। সো আমরা এটা আশা করি বুঝে গেছি। এই সাথে আমাদের টাইপ 2 ডান। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। এরপরে হচ্ছে আমাদের ক্লাসটা এইখানে এই পার্টটা ডান হবে। সো এই টাইপটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টে এটা প্রচুর পরিমাণে আসে। সো এটার উপর আমরা ভালো করে ফোকাস করব। এখানে আমরা বেসিক্যালি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, তারপর ইলেকট্রন ধারণ ক্ষমতা, অরবিটালের আকার আকৃতি, এই পুরো জিনিসটা সম্পর্কে আইডিয়া পাবো। খেয়াল করে দেখো এখানে কিন্তু ভাইয়া রিটেন অ্যাডমিশন টেস্টে, মানে অ্যাডমিশন টেস্টে রিটেন পার্টে, বুয়েটে রিসেন্ট টাইমসে দেখো 16, 17, 14, 15 সালে প্রশ্ন কিন্তু আসছে। ইভেন তো এমসিকিউ দেখো খুব বেশি মানে খারাপ টাইম না। এই যে দেখো খারাপ টাইম না বলতে আর কি, মানে খুব আগের টাইম না আর কি, রিসেন্ট টাইমসে এই প্রশ্নগুলো আসছে 21, 22। তারপর দেখো এখানে 16, 13, মানে এখানে প্রশ্নগুলো আসে আর কি সহজ ভাষায়। দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় কিন্তু এটাকে ইম্পর্টেন্স রাখতেছি কত, 3 স্টার। ওকে ডান। সো আমরা চলো পড়াশোনায় চলে যাই, মানে কনসেপচুয়াল কথাবার্তায় চলে যাই। আচ্ছা, এবার কনসেপচুয়াল কথাবার্তা কি? আচ্ছা, একটা জিনিস একটু বলি ভাইয়া, আমাদের এটা খুবই কমন মিস্টেক আছে। কমন মিস্টেকটা কি জানো? আমরা না মানে অরবিট, অরবিটাল, শেল, তারপর সাবশেল, এগুলো নিয়ে একটু পেঁচাই, খুব বেশি পেঁচাই। আমি অ্যাকচুয়ালি একটু বলি এটা, এই কথাটা। আমি অনেক মানুষকে দেখছি এটা পেঁচায়। আচ্ছা, অরবিট, অরবিট আর ভাই শেল, বিশ্বাস করো এরা এক জিনিস, বিলিভ করো এরা এক জিনিস। এবার সাবশেল, সাবশেল আর অরবিট কি এক জিনিস? না ভাইয়া, এরা এক জিনিস না। তারপর তারপর আসতেছে হচ্ছে অরবিটাল। এই জিনিসটাই এখানে খুব সুন্দর করে গ্রাফিক্যালি বোঝানো হয়েছে সেটের মাধ্যমে। সেট পড়ছিলাম না আমরা, এ সাবসেট, তারপর উপসেট, এরকম। খেয়াল করে দেখো অরবিট বা শেল, এই পুরা ব্লু কালারের যে বক্সটা দেওয়া হয়েছে, ব্লু কালারের যে বক্সটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে অরবিট বা শেল। শেলের আরেকটা নাম হচ্ছে, আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া অরবিট। ওকে ডান, এটুকু হইলো। এবার সাবশেল জিনিসটা কি? তাহলে সাবশেল জিনিসটা হচ্ছে তার এই যে রেড কালারের যে বক্সগুলো দেখতেছো না ভাইয়া, রেড কালারের যে বক্সগুলা, এগুলো হচ্ছে সাবশেল। রেড কালারের যে বক্সগুলা সেগুলো হচ্ছে সাবশেল। আর অরবিটাল কোনগুলা? অরবিটাল হচ্ছে এই যে ব্লু কালারের, এটা ব্লু না, আচ্ছা উপরেরটা ছিল হচ্ছে এটা ডিপ ব্লু, আর এটা হচ্ছে লাইট ব্লু। শেল বা অরবিট ইন্ডিকেট করতেছে লাইট ব্লু, আর ডিপ ব্লু ইন্ডিকেট করতেছে অরবিটাল, আর রেড কালারের বক্স ইন্ডিকেট করতেছে বেসিক্যালি হচ্ছে সাবশেল। জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। কেমন জানি লাগতেছে ভাই, কি বলবেন কিছু বুঝলাম না। চলো বুঝি, চলো বুঝি, কোনো প্যারা নাই। এই যে ভাইয়া দেখো 3s, 3p, 3d, তারপর ধরো লিখলাম 3f। আচ্ছা, 3f কি হয়? আচ্ছা, আমি এটা আসলে এখন বলা ঠিক না, এগুলা থাক, একটু পরে পড়বো। আপাতত 3s, 3p, 3d লিখলাম। হ্যাঁ, তাহলে n = 3 হলে l = 0, 1, 2 পর্যন্ত হয়। এগুলো আমরা একটু পরে শিখবো, একটু পরে শিখবো, টেনশন নাই, টেনশন নাই ভাই, টেনশন নাই। আচ্ছা, এটা 3। এবার এখানে s, তারপর এখানে px, তারপর হচ্ছে py, তারপর এখানে pz, তারপর d তে কি কি আছে? dxy, তারপর আছে dyz, তারপর আছে dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, তারপর আছে হচ্ছে dz স্কয়ার। এবার ভালো করে শোনো ভাইয়া, কোনটা অরবিট, কোনটা সাবশেল, কোনটা অরবিটাল, এটা চেনা হতো। এই যে ভাইয়া, এটা হচ্ছে তোমার শেল। এই শেলের মানেটা কি? অরবিট, একই জিনিস। আচ্ছা, এই যে এই তিনটা কি বুঝাইতেছে? এই তিনটা বুঝাইতেছে সাবশেল। বাংলাটা একটু পরে বলতেছি, এটা সাবশেল। আচ্ছা ভাই, এইবার তাহলে এইখানের এগুলা যেগুলা লিখছেন, এগুলা কি বোঝাচ্ছে? এই যে পিঙ্ক কালার, পিঙ্ক তো প্রিয় কালার আমাদের মেয়েদের আর কি, হোয়াটএভার, যাই হোক। এখানে এটা কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে হচ্ছে অরবিটাল। এটা ইন্ডিকেট করে অরবিটাল। দ্যাটস ইট। সো এখন ভাইয়া আশা করি এই পুরো জিনিসটা আমাদের সামনে ক্লিয়ার। আচ্ছা, এটা একটু ভালো করে শুনো। এবার বাংলাটা একটু বলি। বাংলাটা। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে কক্ষপথ, তারপর অথবা শক্তি স্তর। আরেকটা তো অরবিট বা শেল, তুমি জানোই। আচ্ছা, সাবশেল, এটার বাংলা, এটার বাংলা উপ শক্তি স্তর। আচ্ছা, তাহলে একটা বাংলা পাইলাম হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর, অরবিট বা শেলের, আর হচ্ছে উপশক্তি স্তর। অরবিটালের কি ভাইয়া কোনো বাংলা আছে?
আচ্ছা, সত্যিকার অর্থে একদম আক্ষরিক কোনো বাংলা নাই। কিছু, কিছু বইয়ে কিছু বাংলা দেয়া হয়েছে, বাট নরমালি আমরা অরবিটাল কোনো বইয়ে দেখবা না যে অরবিট আর অরবিটালের কোনো একটা বাংলা নাম দিয়ে বলছে যে এটার পার্থক্য বের করি নরমালি। এখন কিছু, কিছু বইয়ে রিসেন্ট টাইমস এ দেয়া হয়েছে, বাট নরমালি আক্ষরিক অর্থে একদম খুব প্রিসাইজলি যদি বলি অরবিটালের কোনো বাংলা নাই। আচ্ছা। সো আশা করি এটা ক্লিয়ার। এবার অরবিটের সাথে রিলেভেন্ট পার্ট গুলা একটু বলি। অরবিট, অরবিট। আচ্ছা, আমরা এই যে এইখানে কিছু টার্ম বলি কে, এল, তারপর হচ্ছে ক্যাপিটাল, এগুলা সবই কিন্তু ক্যাপিটাল, হ্যাঁ? সবই কিন্তু ক্যাপিটাল এন্ড সো অন। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ১ নং অরবিট, এটা বোঝাচ্ছে ২ নং অরবিট, এটা বোঝাচ্ছে আমার ৩ নং অরবিট, তারপর এটা বোঝাচ্ছে আমার ৪ নং অরবিট এন্ড সো অন। এই জিনিসটা এন্ড সো অন। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো। যত আমার n এর ভ্যালু বাড়তেছে, তার সাইজ বা শেপ বাড়তেছে না বাড়তেছে না? বাড়তেছে। এটা একটু খেয়াল রাইখো, মনে রাইখো। তাহলে আমি এখানে এটা বলতে পারি n যত বাড়বে অরবিটের সাইজ তত বাড়বে। এটা একটু মনে রাইখো। মানে n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটু পরে পড়বো, বা অরবিট যত বাড়বে তার সাইজ তত বাড়বে। সো এই জিনিসটা আমরা একটু ভালো করে মনে রাখবো আরকি, হ্যাঁ? আচ্ছা। সো আমরা এইখানে এটা বলতে পারি এই শেল বেসিক্যালি হচ্ছে কে, এল, এম এন্ড সো অন। এই যে নাম্বারগুলো আছে এগুলাই হচ্ছে বেসিক্যালি শেল বা অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ, হোয়াটএভার ইউ সে, একই জিনিস। সো এই পার্টটা খুবই, খুবই, খুবই ইম্পোর্টেন্ট। আশা করি আমরা সব বুঝছি এটা। সো এটা একটু ভালো করে মাথায় রেখো। এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন বা কনফিউজিং হয় অনেক পিপলস। সো এটাতে কনফিউজড হয়ো না প্লিজ। ওকে। তো এবার এটাতে আসো। এবার এখানে কি বলা হচ্ছে? এখানে বেসিক্যালি আমার সাথে কোয়ান্টাম সংখ্যার সাথে তোমাকে একটু ডিল করানো হচ্ছে। পুরা জিনিসটা তোমাকে পরিচয় করানো হচ্ছে। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি আরকি। আচ্ছা। তো এখানে L equals to 0, L equals to 1, L equals to 2, L equals to 3 এগুলা কি বোঝায়? আমি একটু লিখি। আচ্ছা, L equals to 0 যদি হয় সেটা হচ্ছে S, L equals to যদি 1 হয় সেটা বোঝায় হচ্ছে P। আচ্ছা, এই S মানে কি সেটাও একটু জানা উচিত আমার। S মানে হচ্ছে শার্প, এই P মানে হচ্ছে প্রিন্সিপল, প্রিন সরি। সরি ভাই, সরি প্রিন্সিপল। তারপর L equals to 2 যদি হয় এটা বোঝায় হচ্ছে D। এই D মানে হচ্ছে ডিফিউজড। আর L equals to 3 এটা যদি হয় তাহলে সেটা বোঝায় F। F মানে হচ্ছে ফান্ডামেন্টাল। ওকে, এটুকু গেল। এবার এখন ভাইয়া এখানে L কি? এই জায়গায় L সম্পর্কে একটু পরিচয় করাই। L হচ্ছে উম সরি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখন L এর সাথে কি, কি কানেকশন আসতেছে? L এর সাথে তুমি দেখো ভাইয়া, আমি কিন্তু হচ্ছে অরবিট মানে L equals to 0 এর সাথে, সাথে ওই যে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল এগুলাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি কিন্তু আমি, হ্যাঁ? সো এগুলা একটু খেয়াল রাখো। যখন এটা হচ্ছে তখন L equals to 0 কে ইন্ডিকেট করতেছি। এটা ইন্ডিকেট করতেছে s, এটা ইন্ডিকেট করতেছে। L equals to 1 হচ্ছে তার মানে আমি তখন তোমার p কে ইন্ডিকেট করে দিচ্ছি। L equals to 2 হচ্ছে এখানে d কে ইন্ডিকেট করে দিচ্ছি। এখানে যে হলুদ কালার একটা শেড দিয়ে একটা কিছু বোঝানো হচ্ছে, আমরা একটু পরে বুঝাবো এই জিনিসটা। এই জিনিসটা খুবই, খুবই, খুবই সিগনিফিক্যান্ট। ওকে, L equals to 3 এটা বোঝাচ্ছে হচ্ছে আমার F কে ইন্ডিকেট করতেছে। পুরা জিনিসটা একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা একটু পরে আরো ডিটেইলস এটা জানবো। এখানে এটুকুই বলার মতো ছিল। এবার আমরা হচ্ছে পুরা জিনিসটাকে একটু সামারাইজ করে পড়ি, হ্যাঁ? মানে কোনটা কি বোঝায় অ্যাকচুয়ালি, হ্যাঁ? আচ্ছা, L এর জন্য কিছু নিয়ম আছে। আমরা একটু আগে যে L কথাটা বলতেছিলাম, L, L মানে ছিল সহকারী কোয়ান্টাম সংখ্যা। L এটার ভ্যালুর একটা রেঞ্জ আছে। ভ্যালু রেঞ্জ আমি এটা বলি। মানে আমি যে মানগুলা নেই সেই ভ্যালু একটা রেঞ্জ আছে। রেঞ্জ হচ্ছে 0 টু n-1 মানে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত হচ্ছে এই ভ্যালুটার রেঞ্জ। মানে আমরা যখন কোন একটা সিস্টেমে মানে L এর ভ্যালুটা বের করব, লেখাটা ভালো হয় নাই, আবার একটু লিখি। রেঞ্জ হচ্ছে 0 টু n-1। আরো কি ভালো হলো না আগের মতোই ছিল? আসলে আগের মতোই আছে। যাই হোক, লেখা আসলে ওকে। সো L এর ভ্যালুটা হচ্ছে 0 টু n-1 এটুকুই। এখন এইখানে এই পুরা জিনিসটাকে আমরা জাস্ট সামারাইজ করব। এই পুরা জিনিসগুলো একটু বের করব, হ্যাঁ? মানে n equals to 1 হলে কি হবে? n equals to 2 হলে কি হবে? n equals to 3 হলে এই জিনিসগুলো একটু বের করার চেষ্টা করি। খেয়াল করো। খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দেখো, ধরো n equals to 1। তাহলে এবার আমি যদি এখানে L এর ভ্যালু বের করতে চাই, তুমি বলবা 0 থেকে n-1। তাহলে ফার্স্টে তো 0 হবে।
একটা 0 হবে, বুঝাই যাচ্ছে। একটা 0 হবে, বুঝাই যাচ্ছে। n-1 তাহলে 1 - 1 আবার 0। 0 থেকে 0 মানে কি একটাই সংখ্যা আর কোনটা নাই। তাহলে এইখানে আমি যদি বলি কয়টা সাবশেল পসিবল, এই যে দেখো 1s। কেন 1s হইছে? এই যে 1 তারপর 0 হচ্ছে s ইন্ডিকেট করে, আগের পেজে দেখাইছিলাম, তাহলে এটা 1s কে ইন্ডিকেট করতেছে। তাহলে যদি n = 2 হয় তাহলে তুমি বলবা এটা 0 হবে আবার 1 ও হবে। কারণ ওই যে 0 থেকে n-1 তাহলে 2 - 1 0 থেকে 1। তাহলে এবার এখানে কি আসবে? তুমি বলবা 2s আসবে, 2p আসবে। এই যে ভাই এটা হয়ে গেছে। এবার এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আগাইতে পারি। এই জিনিসটা এখানে এটা ইন্ট্রোডিউস করা হইছে। দেখো আমরা একটু আগাই, এই জিনিসটা আরো আগাই। কি রে ভাই, স্ক্রিনে পিঁপড়া কই থেকে আসলো? আচ্ছা, যাই হোক, আসছে, পিঁপড়া আসছে, চাইছে, আসছে। দেখছো পড়াশোনা পিঁপড়ারও ভালো লাগতেছে। হোয়াটএভার। n = 3 তাহলে l = হবে 0 1 2। তাহলে এখানে কি হবে? 0 এর রেসপেক্টে হবে 3s, 1 এর রেসপেক্টে হবে 3p, 2 এর রেসপেক্টে হবে 3d। তাহলে পুরা জিনিসটা কিন্তু 3 এর রেসপেক্টে চলে আসলো। ওকে? এই যে এখানে যেগুলো আসতেছে, এই যে 3s, 3p, 3d, এগুলা কি ইন্ডিকেট করতেছে ভাইয়া? এইটুকু ইন্ডিকেট করতেছে সাবশেল। এইটাই ইন্ডিকেট করতেছে, একটু আগে শিখাইছি আমরা, এটা ইন্ডিকেট করতেছে সাবশেল। একইভাবে ভাইয়ারা এই যে এগুলা কি ইন্ডিকেট করতেছে? এগুলা ইন্ডিকেট করতেছে সাবশেল। মানে প্রত্যেকটা শেলে কিছু পরিমাণ, মানে শেল মানে তো শক্তি স্তর। তাহলে প্রতিটা শক্তি স্তর কিছু পরিমাণ উপশক্তি স্তরে বিভক্ত থাকে বা ভাগ হয়ে থাকে। তো ওই জিনিসটাই এখানে বলা হচ্ছে। তো ধরো আমি যদি n = 4 নেই, ধরো আমি এখানে n = যদি 4 নেই, তাহলে এখন আমি যদি বলি যে l = তাহলে কি হবে? তুমি বলবা 0 হবে, তারপর 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে। তাহলে এইবার খোকো চোখ খুললো। চলো খোকো চোখ খুললো। তাহলে এটা কত হবে? 4s, এটা হবে 4p, এটা হবে 4d, এটা হবে 4f। তাহলে এই জায়গাটায় আমরা এই পুরা জিনিসটাকে কি বলবো? একটা সাবশেল, এরাও একটা সাবশেল। এই জিনিসটা এখানে বলা হয়েছে, একটু খুব সুন্দর করে গ্রাফিক্যালি এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। খেয়াল করে দেখো, n = 1 হলে এটা 1s হয়, এটা 2s, 3s, 3p, 3d। আর এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটাকে একটু পরে ইন্ট্রোডিউস করা হবে। এই ঘরগুলা খুবই ইম্পর্টেন্ট। কেন এরকম 5টা গুলা দেওয়া হয়েছে, কেন এরকম 3টা গুলা, এখানে একটা, এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু পরে এটা জানতে পারবো। ওকে, সো মোটামুটি আমার ডান। এবার আমরা একটু শেপ নিয়ে কথাবার্তা বলি। শেপ নিয়ে কথাবার্তা বলি। ওকে, সো s অরবিটালের আকৃতি বর্তুলাকার বা গোলাকার। আচ্ছা, এইটা নিয়ে একটা বিশাল বড় কনফিউশন হয় ভাই, গোলাকার আর বৃত্তাকার পার্থক্য কি? মনে রাখবা, বৃত্তাকার যেটা, এটা হচ্ছে 2D, মানে দ্বিমাত্রিক সহজ ভাষায়। আর যেটা গোলাকার সেটা বেসিক্যালি 3D, মানে ওটার আয়তন থাকবে। মনে রাখবা, গোলকের আয়তন হয়, বৃত্তের কি আয়তন হয়? ছোটবেলা থেকে পড়ছো, বৃত্তের কিন্তু ক্ষেত্রফল হয়, বৃত্তের কিন্তু কোনো আয়তন হয় না। দ্যাটস ইট। এইবার এস অরবিটাল এটার মানে কি? এই যে এই কথাটা মার্ক করি, এস অরবিটাল এটার মানে হচ্ছে ভাই l = 0। এক নাম্বার কথাই হচ্ছে এটার মানে হচ্ছে l = 0, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা। আচ্ছা, আমি এত ডিটেইলস এগুলো বলতেছি না কেন জানো? কারণ আমরা না অ্যাডমিশন টেস্টে আসছি, আমরা কিছু জিনিসপত্র মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ পারি। এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য, হ্যাঁ? দ্যাটস ওয়াই আমরা এত ডিটেইলস এ এগুলো বলতেছি না। ওকে, সো এস অরবিটালের গোলাকার একটা জিনিস মনে রাখবা, এটার কিন্তু কোনো নির্দিষ্ট দিক অভিমুখ নাই। মানে তুমি কখনো দেখবা না যে এস অরবিটালকে এরকম বলতেছে sx, তারপর sy, sz, এগুলা কিন্তু নাই, এগুলা হয় না। কারণ s অরবিটালের নির্দিষ্ট কোনো দিক অভিমুখ নাই। আচ্ছা, সো এটা মনে রাখো। ওকে, এবার s অরবিটাল মানে l = 0, নির্দিষ্ট কোনো দিক অভিমুখ নাই। এবার আমরা এখানে একটু চিন্তা করি, s অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন কই থাকে আর নিউক্লিয়াসটা কই থাকে। যদিও এগুলা পুরোটা একটা হাইপোথিসিস বা জিনিসটাকে চিন্তা করা হয়েছে, বাট আমি অন এন এভারেজ ক্যালকুলেশন গুলো তোমাকে বলতেছি। সেন্টারে থাকে নিউক্লিয়াস, আর এই যে দেখো তার পরিধি বা হচ্ছে তার সারফেসে থাকে ইলেকট্রনগুলা। তাহলে মাঝে যে একটা এরিয়া, এই যে এই এরিয়া, সরি, মাঝে যে এরিয়াটা, এই যে এইখানে যে এরিয়াটা আছে, এইখানে ইলেকট্রন তো তার উপরে থাকে। এই যে মাঝে যে এরিয়াটা, এখানে কিন্তু ইলেকট্রন থাকতে পারে না। এখানে কিন্তু এই জায়গাটার মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। ইলেকট্রন অ্যাকচুয়ালি যেকোনো জায়গায় থাকতে পারে না। ইলেকট্রনের জন্য অনুমোদিত বা অ্যাপ্রুভড কিছু রাস্তা থাকে বা অনুমোদিত কক্ষপথ বলি আমরা সেটাকে। সেগুলাকে আমরা স্মল n দিয়ে ডিফাইন করি। মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা নামে ডিফাইন করি। ওকে? সো এখানে আমরা যখন বলতেছি জায়গাটায়, এই যে এই জায়গাগুলাতে ইলেকট্রন কিন্তু থাকতে পারে না। এখন ইলেকট্রন যে জায়গায় থাকতে পারে না সেই জায়গাটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকতেছি, সেটা হচ্ছে নোড। তাহলে যেখানে, এই যে খেয়াল করো ভাইয়া, যেখানে ইলেকট্রন মেঘ নাই, ইলেকট্রন মেঘ নাই। ওকে? তাহলে এবার এখানে খেয়াল করো, 1s অরবিটালে নোড কোনটুকু? আমি যেটা মার্ক করি, তুমি বলবে ভাই m1s অরবিটালে নোড হচ্ছে এই যে এইটুকু। নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকে না, তাহলে এটা নোড। এবার 2s অরবিটালে নোড কোনটুকু? এই যে এইটুকু। মার্ক করতেছি, দেখো এটুকু নোড। না, মার্ক করা আছে যদিও, এই যে এইটুকু নোড। ইলেকট্রন কিন্তু তার পরিধির উপর থাকে। ইলেকট্রন কিন্তু তার কোথায় থাকে? পরিধির উপর। তাহলে এখন আমি এটা মুছে দিচ্ছি। এই জিনিসগুলো জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এখন একটু চিন্তা করো ভাইয়ারা,
এই যে আমার 1s অরবিটাল 1s অরবিটাল এই যে এই জায়গাটায় এই যে আমার 1s অরবিটাল এই যে 1s অরবিটাল আবার এই যে এটা হচ্ছে 2s অরবিটাল এর মাঝামাঝি যে জায়গাটা এটা কি এটা নোড আবার 1s এর ভিতরে একটা নোড আছে তাহলে 2s এর ভিতরে আমি যদি জিজ্ঞাসা কয়টা নোড আছে তুমি বলবো 1s এর ভিতরে একটা নোড এই যে এই জায়গায় দেখো থাকতেছে আবার 2s এর ভিতরে নোড থাকতেছে তাহলে এখন আমি যদি টোটাল নোড বের করতে চাই খেয়াল করো জিনিসটা জাস্ট খেয়াল করো এখন তাহলে এই জায়গার মধ্যে টোটাল নোড কয়টা হবে দেখো ইলেকট্রনগুলো কই থাকবে তুমি বলবা ইলেকট্রন এখানে থাকবে ধরো ইলেকট্রন এখানে থাকবে এখানে থাকবে তাহলে ইলেকট্রন থাকতে পারতেছে না কোথায় কোন জায়গাগুলো মানে দুইটা অরবিটালের মাঝে নোড জিনিসটাকে ভালো করে ডিফাইন করি দুইটা অরবিটালের মাঝে ধরো এটা একটা অরবিটাল এটা একটা অরবিটাল এই দুটার মাঝে এখানে ইলেকট্রন থাকতে পারে এখানে ইলেকট্রন থাকতে পারে এই দুটো অরবিটালের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে যেখানে ইলেকট্রন থাকতে পারে না তার জন্য অনুমোদিত না সেটা বেসিক্যালি নোড তাহলে এখন ফাঁকা জায়গা এমন কোনটা আছে যেখানে ইলেকট্রন থাকতে পারে না তুমি বলবা যে ভাই ফাঁকা জায়গা তো এই যে তাহলে এই যে এইটুকু এই যে ফাঁকা জায়গা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে নোড এই যে ভাই ব্ল্যাক কালারে মার্ক করা এটা হচ্ছে নোড তাহলে এখন একটু খেয়াল করো অরবিটাল নিছিল 2s অরবিটালের নোড কয়টি তাহলে নোড হবে এখানে নোড হবে n-1টি একটা নিয়ম আছে এটা মনে রাখবা n-1টি তাহলে এখন এটা নোড কয়টি হবে তাহলে n এর ভ্যালু কত এখানে n এর ভ্যালু 2 তাহলে 2 - 1 টি তাহলে অ্যান্সার হবে একটি এখন আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া 3s অরবিটাল এখানে নোট কয়টি অ্যান্সার কিন্তু এখন আমি পারি কেমনে ওই যে n-1টি তাহলে 3 - 1 তাহলে 3 - 1 তাহলে এখানে দুইটি এখন তোমার যদি জিজ্ঞেস করে ভাই 100s 100s এই অরবিটালের নোট কয়টি অ্যান্সার হবে 99টি খুবই ইজি কারণ 100s তার মানে 100s মানে তো বুঝতেই আসো n-1টি নোট থাকবে তাহলে 100 যদি হয় 100 - 1 নোট থাকবে দ্যাটস ইট সো এই জিনিসটা একটু ক্লিয়ার করি আবারও s অরবিটালের ক্ষেত্রে নোট থাকে আর ns অরবিটালের মধ্যে নোট থাকে হচ্ছে n-1টি দ্যাটস ইট ওকে সো এই পার্টটা ডান এবার আসো এটা একটু ক্লিয়ার করি পি অরবিটালের আকৃতি আচ্ছা এখানে আকৃতিটা খুবই ইম্পর্টেন্ট আকৃতিটা কি দেওয়া হয়েছে ডাম্বেলের মতো এটা আকৃতি দেওয়া হয়েছে ডাম্বেলের মতো আচ্ছা পি অরবিটাল বেসিক্যালি কয়টি তিনটি কি আছে সেটা যদি বলতে চাই তোমরা পি অরবিটাল আছে তিনটি একটা হচ্ছে পি এক্স একটা হচ্ছে পি ওয়াই একটা হচ্ছে পি জেড বা পি জি আর কি যাই বলো পি জেড বা পি জি হোয়াটএভার ওকে এদের আকৃতি এদের আকার আকৃতি অভিন্ন এবং সমশক্তি সম্পন্ন এদের দিক ভিন্ন আচ্ছা দিক ভিন্ন কেন সেটা যদি বলি খেয়াল করো পি এক্স এটা থাকবে কোন অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর পি ওয়াই এটা কোন অক্ষ বরাবর থাকবে ওয়াই অক্ষ বরাবর পি জেড এটা কোন অক্ষ বরাবর থাকবে জেড অক্ষ বরাবর মানে জিনিসটা হচ্ছে এরকম এক্স ওয়াই এটা দুইটা অক্ষ আমি এইভাবে চিন্তা করি এটা তো দেখানো যাচ্ছে না আর কি মানে ধরো এক্স এটা ওয়াই আর এইদিকে হচ্ছে জেড তিনটা অক্ষ পারপেন্ডিকুলার যদি থাকে এক্স অক্ষ বরাবর একটা অরবিটের লুপ থাকে একটা ওয়াই অক্ষ বরাবর থাকবে আর একটা জেড অক্ষ বরাবর থাকবে আচ্ছা তো এখন এটা কোন অক্ষ বরাবর দেয়া আছে এটা কোন অক্ষ বরাবর দেয়া আছে এগুলো সব মেনশন করা আছে খেয়াল করে দেখো এটা এক্স অক্ষ বরাবর আছে তাহলে এটা হচ্ছে পি এক্স কে ডিফাইন করতেছে এটা পি ওয়াই কে ডিফাইন করতেছে কারণ এই যে ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে তাহলে এটা ওয়াই কে ডিফাইন করতেছে এটা জেড অক্ষ বরাবর দেওয়া আছে তাহলে এটা পি জেড কে ডিফাইন করতেছে জিনিসটা আমি যদি আঁকি এখানে ধরো আমি একটা র্যান্ডম আঁকলাম হ্যাঁ র্যান্ডম এগুলো আমরা পারি এই যে ভাইয়া তাহলে এবার এটা হচ্ছে পি এক্স আমি নিলাম ধরো এটা পি এক্স তার মানে এটা কোন অক্ষ বরাবর আছে এক্স অক্ষ বরাবর আছে এবার এখানে ইলেকট্রন একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত থাকতে পারে তার অনুমোদিত পথ আছে মানে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে সে ইলেকট্রন থাকতে পারে না আবার একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে ইলেকট্রন থাকে যেরকম একটু আগে বুঝাইছিলাম 1s অরবিটালের উপরে ইলেকট্রন থাকে ভিতরে কিন্তু ইলেকট্রন থাকে না আবার 2s অরবিটালের উপরে থাকে 1s আর 2s এর মাঝে যে পথটুকু এখানে কিন্তু ইলেকট্রন থাকে না তাহলে এখানে কোনটুকুতে ইলেকট্রন থাকে না সেটা যদি বলি এখানে একটা নির্দিষ্ট এরিয়া আছে যেখানে ইলেকট্রন থাকে না এটাকে এইভাবে বের করা হয় আমি একটু টানি এই যে ভাইয়া এই যে জিনিসটা আঁকলাম না ভাইয়া এই যে জিনিসটা আঁকলাম না এই জিনিসটাকে 3D সারফেসে যদি দেখানো হয় যে এরকম দেখা যায় অনেকটা হ্যাঁ আমি এখানে একটু মার্ক করে দিই বোল্ড করে দিই হ্যাচ করে দিই হ্যাচ এই যে আঁকলাম না এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে নোডাল প্লেন একটা জিনিস মনে রাখবা অরবিটাল কোন অক্ষ বরাবর আছে তুমি বলবা ভাই অরবিটাল আছে এক্স অক্ষ বরাবর তাহলে নোডাল প্লেন থাকবে যে অক্ষ বরাবর অরবিটালটা থাকবে সেটা বাদে বাকি দুটো অক্ষ বরাবর এটা মনে রাখবা আবার বলতেছি অরবিটাল এক্স অক্ষ বরাবর আছে তাহলে নোডাল প্লেন থাকবে যে অরবিটাল বরাবর মানে যে অক্ষ বরাবর অরবিটালটাকে দিচ্ছ সেই অক্ষ বাদে বাকি দুইটা অক্ষ বরাবর থাকবে মানে কি জিনিসটার ধরো এইখানে আমি বললাম পি এক্স তাহলে এখানে নোডাল প্লেন কোন অক্ষ বরাবর থাকবে এক্স অক্ষ নিয়ে নিচ্ছ তাহলে এটা হবে ওয়াইজেড নোডাল প্লেন আশা করি বুঝতেছো কথাটা মানে আমি যেটা বলতেছি আর কি
পি এক্স যখন নিচ্ছ তখন নোডাল প্লেনটা হবে ওয়াই জেড। এবার পি ওয়াই নিচ্ছ, তাহলে পি ওয়াই ওয়াই কে নিয়ে নিছো, তাহলে এবার নোডাল প্লেন কি হবে? এটা হবে জেড এক্স। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে পি জেড, তাহলে এখানে নোডাল প্লেন হবে এক্স ওয়াই বরাবর। আচ্ছা, এস অরবিটালের ক্ষেত্রে কেন নোড ছিল? কারণ তার শেপের জন্য। এস অরবিটালের ক্ষেত্রে কিন্তু নোডাল প্লেন আসে নাই, নোড আসছিল। বাট পি অরবিটালের শেপ কিন্তু ডাম্বেল শেপ। এখন ডাম্বেল শেপের জন্য আমার এখানে নোডাল প্লেন চিন্তা করতে হয়েছে। এখন পি অরবিটালের ক্ষেত্রে নোডাল প্লেন থাকবে যে বরাবর, যে অক্ষ বরাবর তুমি অরবিটালটাকে ডিফাইন করবা, ওই অক্ষটা বাদে বাকি দুটো অক্ষ বরাবর থাকবে নোডাল প্লেন। নোডাল প্লেন জিনিসটা কি? যেখানে আমার ইলেকট্রনের ঘনত্ব থাকবে না, বা ইলেকট্রনকে খুঁজে পাওয়া যাবে না যেই রিজিয়নে, সেটা বেসিক্যালি নোডাল প্লেন, বা যেই তল বরাবর কখনোই তুমি ইলেকট্রনকে খুঁজে পাবা না সেটা। ওকে, ডান এটুকু। এবার আসো ডি অরবিটাল। এবার ডি অরবিটাল এটা যদি হয় তাহলে এখানে এল ইকুয়ালস টু কত চলে আসছে? আচ্ছা, এটা তো আমি আগে বলতে মনে নাই। পি অরবিটালের ক্ষেত্রে এল ইকুয়ালস টু ভ্যালু কত? এখানে পি অরবিটালের ক্ষেত্রে এল ইকুয়ালস টু কিন্তু 1। হ্যাঁ, আচ্ছা, এটা মনে রাখো। ওকে, সো ডি অরবিটালের ক্ষেত্রে এল ইকুয়ালস টু 2। আচ্ছা, এদের সংখ্যা কেন 5টি হইছে এগুলো আমরা একটু পরে জানবো, কারণ ওই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নামে একটা নাম্বার আছে, এদের সাথে এটা রিলেভেন্ট বা রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, সো এরা যথাক্রমে দেখো কি বলা হয়েছে, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার। আচ্ছা, আমি একটু বলে রাখি, এগুলা একটু বলা উচিত আসলে। ডি এক্স ওয়াই, ওয়াই জেড, তারপর হচ্ছে ডি জেড এক্স, এদেরকে বলা হয় টি টু জি অরবিটাল। আচ্ছা, তারপর হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ডি জেড স্কোয়ার, এদেরকে বলা হয় ইজি অরবিটাল এট অক্টাহেড্রাল ফিল্ড। মানে তুমি যে কোনো ফিল্ডে এটা বলতে পারবে না, শুধু এটুকু জেনে রাখো। আচ্ছা, এখন এইখানে যে শেপগুলো দেখানো হয়েছে এগুলো সবই 3D শেপ। এখন 3D শেপ কি পরীক্ষায় আঁকতে পারবো? না ভাইয়া। মনে রাখবেন একটা কথা আমি বলি আজকে আমার ক্লাসে, এটা মনে রাখবেন। ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ডি অরবিটাল আঁকতে দিছে। খুব অবাক হব না যদি এফ অরবিটাল আঁকতে দেয়। হ্যাঁ, অস্বাভাবিক কিছুই না। সো আঁকার কিছু টেকনিক আছে, সেই টেকনিকটা আমি এখানে বলে দিচ্ছি। টেকনিকটা ভালো করে শুনেন। যদি আপনার, আচ্ছা, এটা তো 3D আঁকা কিন্তু আমার টাফ। আমি না 2D সারফেসে চলে যাই। এটা হচ্ছে 2D সারফেস। আপনি পরীক্ষায় এইগুলো আঁকবেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে এইখানে দেওয়া হয়েছে বেসিক্যালি 2D। খেয়াল করেন, দেখেন, যখন আপনি dxy নিছেন, ভালো করে দেখেন, dxy নিছেন, তখন আপনি লুপগুলাকে কার কার মাঝে রাখছেন? আপনি বলবেন যে ভাই আমি x আর y এর মাঝে রাখছি। দেখেন ভাইয়া, x আর y। প্রশ্ন হচ্ছে ভাই আমি x অক্ষ কোন দিকে দিব, y অক্ষ কোন দিকে দিব, আর কোন দিকে বা z অক্ষ দিব? এটা তো বহুত মারপেচের কাহিনী। ভাই এটা তোমার ইচ্ছা। টান দিবা, তুমি যদি এটা বলো x তাহলে এটা x অক্ষ। তুমি যদি এটা বলো y অক্ষ, এটা y। তুমি যা কবা তাই ভাই, তুমি যা কবা। হ্যাঁ, মানে কি জিনিসটা? ধরো আমি যদি বলি dxy, হ্যাঁ, তাহলে তুমি দুটো টান দিবা। তুমি এই বরাবর বলবা x, এই বরাবর বলবা y। মানে কি? মানে হচ্ছে এই লাইন বরাবর x অক্ষ আছে। আমি কইছি এটাই, ভাইয়া কইছি এটাই লাস্ট কথা। তুমি কইলেও লাস্ট কথা, প্যারা নাই। হ্যাঁ, প্যারা নাই। তার মানে এখানে লুপটা হবে x আর y এর মাঝে। x আর y এর মাঝে, খেয়াল করে দেখো, x আর y এর মাঝে। তার মানে জিনিসটা কি রকম হবে? এই একটা লুপ, এই দেখো x আর y এর মাঝে, আর একটা লুপ এই পাশে পিঙ্ক কালার দিয়ে কি, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। এই যে ভাইয়া, বিলিভ ইট অর নট ভাইয়া, এটা হচ্ছে আমার dxy। এটাই dxy। আশা করি ক্লিয়ার জিনিসটা মোটামুটি ধরতে পারতেছে। তাহলে DYZ কি করব? এই দেখো, এটারে x বলছিল একটু আগে, এটারে কিন্তু এখন y বলে দিছে। খেয়াল করে দেখছো কি তোমরা? এটারে কিন্তু y বলে দিছে এখন। জিনিসটা একই, জাস্ট এটা এঁকে ফেলছে। সেম ভাবে DZX। আশা করি এই ড্রয়িং এর এই প্যাটার্নটা আমরা বুঝতে পারছি। এবার আসো dx স্কয়ার মাইনাস y স্কয়ার। আচ্ছা, এখানে কোনটা কি এগুলা বলা আছে, উপরেরটাতে আবার বলা নাই। কেন জানি বলা নাই, তাও আমি একটু বলে দিই। আমি তো আছি তোমাদের সাথে। হ্যাঁ, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা ড্রয়িংটা হচ্ছে এটা। এবার দেখো, x এর উপর স্কয়ার বুঝাই যাচ্ছে, তার মানে x ইনটু x, তার মানে এবার লুপটা কার উপর পড়বে? x এর উপর পড়বে। y স্কয়ার মানে y এর উপর পড়বে। z স্কয়ার মানে z এর উপর পড়বে। মনে রাখবা, যখন স্কয়ার চলে আসবে তার উপর পড়ে। d এর ক্ষেত্রে এটা, যখন স্কয়ার চলে আসে তার উপর পড়ে। মানে কি জিনিসটা? ধরো আমি তোমাকে বললাম dx স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে ড্রয়িংটা কি রকম হবে? তুমি এটা টান দিবা ভাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এটা টান দিলা, এটা দিলা x, এটা দিলা y। এবার dx স্কয়ার, স্কয়ার চলে আসছে, এখন কি করব? তার উপরে দিব। এই একটা, এই একটা দিলাম। লুপগুলা ভালো হয় নাই, আগের গুলা তাও কিছুটা জাতে রইছিল। সমস্যা নাই, বুঝছো তো তোমরা? তোমরা বুঝতে হচ্ছে। এই যে ভাই দেখো, এবার x আর y এর উপর চলে আসছে, এটাই হচ্ছে আমার dx স্কয়ার মাইনাস y স্কয়ার। এবার তাহলে এটা কি হবে? স্বাভাবিকভাবে dz z এর উপরে আছে, খেয়াল করো, তাহলে এটা স্বাভাবিকভাবেই dz স্কয়ার হবে। দ্যাটস ইট। ওকে, সো আমরা আশা করি কিছুটা ড্রয়িং প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাইলাম। পরীক্ষায় কিন্তু ড্রয়িং প্যাটার্ন একবার দিছে। হ্যাঁ, সো ব্যাপারটা এমন না যে ড্রয়িং প্যাটার্ন দেয় নাই। ওকে, নাও এবার আসো f অরবিটাল। ওই যে f অরবিটালের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কিন্তু তার সাথে অলরেডি ইন্ট্রোডিউস করাচ্ছে জিনিসটা। m এর মান +3 +2, মানে m এর মান 7 হবে আরকি। হ্যাঁ, f অরবিটাল যখনই আসতেছে 7টা হবে আরকি। f এর জন্য m এর মান আমি যদি বলি, m এর মান কয়টা? 7টা।
আচ্ছা, ডি এর জন্য এম এর মান কয়টা? এম এর মান হচ্ছে 5টা। ভাই এগুলো আবার কই থেকে চলে আসলো? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা অ্যাডমিশন টেস্টে আসছি। আমরা আলহামদুলিল্লাহ এগুলা জানি। তাও আমি একটু পরে সবগুলা ইন্ট্রোডিউস করব ইনশাআল্লাহ। এখানে এম এর মান আসবে 3টা। এখানে ধরো এস এর জন্য এখানে এম এর মান আসবে কয়টা? এখানে এম এর মান আসবে 1টা। আচ্ছা, এখন এখানে কিছু দেখো অরবিটাল গুলা খুব সুন্দর করে নাম দেওয়া আছে। কয়টা অরবিটাল পাওয়া যাবে সেটাও তোমাকে বলে দিচ্ছে ভাই, তোমাকে সব বলে দিচ্ছে। ড্রয়িং গুলা একটু চেক করো। এটা ড্রয়িংটা খুবই কঠিন টাইপের একটা ড্রয়িং। বাট তোমরা একটু যদি গুগল-টুগল ঘাটো বা এই চিত্রগুলো একটু দেখো ইনশাআল্লাহ পারবা। সো এটার উপর এত ফোকাস কইরো না। অ্যাডমিশন টেস্টে এটা যদি আসে আমি বলব যে এটা খুব বেশি মানে টাইম ওয়েস্ট করা এই জায়গায় ঠিক হবে না। তুমি যদি চাও এটা যদি শর্টকাট কোনো টেকনিক বের করতে পারো গুড, না হলে এটাতে টাইম ওয়েস্ট করার দরকার নাই। ওকে। তো এইবার আমরা আসো ওই যে কোয়ান্টাম সংখ্যা যেগুলা বের করতেছিলাম সেই কোয়ান্টাম সংখ্যাগুলা একটু চেষ্টা করি কি বুঝাইতেছে। আচ্ছা, এর আগে আমি একটা জিনিস তোমাদেরকে একটু বুঝাই নেই। সেটা হচ্ছে সাইজ। সাইজ মানে তো আকার। আর এটা হচ্ছে শেপ। ওকে। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া সাইজ মানে কি আর শেপ মানে কি? হ্যাঁ? এটা একটু ভালো করে বুঝতে হবে। এই সাইজ মানে হচ্ছে ভলিওমেট্রিক মেজারমেন্ট। ভলিওমেট্রিক বুঝি কিনা আমরা? আয়তনিক পরিমাপ। ভলিওমেট্রিক মেজারমেন্ট। মেজারমেন্ট আর শেপ এইটা হচ্ছে আমার জিওমেট্রিক মেজারমেন্ট। দ্যাটস ইট। সো এইখানে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। এখন খেয়াল করে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে আমরা কি দিয়ে ডিফাইন করতেছি ভাইয়া? 1। এটা কি হইতে পারে? 1, 2, 3, 4। এইবার এখানে ভালো করে চিন্তা করো। এটা কি ডিফাইন করে? কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনটি আবর্তন করে তা জানা যায়। মানে সহজ ভাষায় আমি যদি বলি এটা সম্পর্কে, আমি এটা একটু বলি। এটা সম্পর্কে শেল নিয়ে আইডিয়া পাওয়া যায়। শেল মানে কি ভাই? শেল মানে কিন্তু আমরা জানি। শেল মানে কিন্তু আমরা জানি। কিরকম? ধরো n = 1 যদি হয় তাহলে হয় k, আমরা এগুলো দেখছি। n = যদি 2 হয় তাহলে হচ্ছে l। তারপর ধরো n = 3 হইছে তাহলে এখানে কি হবে? এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার m। এই যে and so on। মানে সহজ ভাষায় তুমি অরবিট নিয়ে আইডিয়া পাবা। এবার n এর ভ্যালু যদি বাড়তে থাকে অরবিটের সাইজ বড় হইতে থাকবে। তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়তে থাকবে। তাহলে n এর সাথে যদি আমি বলি সম্পর্ক কি? তুমি বলবা শক্তি স্তরের আকার। আবার বলতেছি শক্তি স্তরের আকার মানে ভলিউম বাড়তেছে। খেয়াল করে দেখো ভলিউম কিন্তু বাড়তেছে। শক্তি স্তরের আকার। আকার মানে সাইজ মানে ভলিওমেট্রিক মেজারমেন্ট। মিনিংস হচ্ছে তুমি n এর মান যত বাড়বে শক্তি স্তরের আকার তত বাড়বে। দ্যাটস ইট। এটা বুঝে গেলাম আমরা। এবার আসো এল এ আসো। সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি দিয়ে প্রকাশ করা হয়? এটা বেসিক্যালি স্মল l দিয়ে প্রকাশ করা হয়। এবার এটার শর্তটা কি ছিল মনে আছে? এই যে দেখো 0, 1, 2, 3 থেকে n-1 পর্যন্ত লেখা আছে আমরা লিখছিলাম। এইবার এটা কি বলে? এই যে দেখো, কি দেখো ভাইয়া আকৃতি। এবার আকৃতি মানে কিন্তু আমরা জানি কি জিওমেট্রিক মেজারমেন্ট। এজন্যই কিন্তু আমরা বলি s অরবিটাল বর্তুলাকার বা গোলাকার, p অরবিটাল ডাম্বেল শেপ, d অরবিটাল ডাবল ডাম্বেল শেপ। এই যে দেখো তুমি শেপ বলতেছো। দ্যাট মিন্স জিওমেট্রিক্যাল মেজারমেন্ট বলতেছো, নট ভলিওমেট্রিক মেজারমেন্ট। এটা একটু ভালো করে খেয়াল করো। সো L অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে কি? এটা কিন্তু জিওমেট্রি নিয়ে কাজ করে সহজ ভাষায়। জিওমেট্রি এটা নিয়ে কাজ করে। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নিয়ে কাজ করে? ভলিউম নিয়ে কাজ করে। মানে কত বড় হচ্ছে এটা কিন্তু এখানে বলছে। তোমরা কি দেখছো কিনা জানি না। নিউক্লিয়াস থেকে এর দূরত্ব জানা যায়। এই জিনিসটা কিন্তু অলরেডি মেনশন করছে। তারপরে n এর মান যত বাড়বে, এখানে যদি বলি n এর মান যত বাড়বে এই দূরত্ব কিন্তু তত বাড়বে। দ্যাটস ইট। এখানে এইটুকুই বলা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করো। ধরো n এর মান 4, তাহলে l এর মান কি হবে? আমরা এগুলো কিন্তু শিখছি। l এর মান অলরেডি শিখছি। 0 হবে, 1 হবে, তারপর কি হবে? 2 হবে, তারপর হচ্ছে 3। এর বাইরে আর কিছু হইতে পারে না। এর বাইরে আর কিছু হইতে পারে না। কারণ n-1 পর্যন্ত হবে, সর্বোচ্চ হবে না। n ও হবে না। n-1 পর্যন্ত হবে। ওকে, সো এবার এটাতে আসো। এটাতে কি বলছে? খেয়াল করো। এবার বলতেছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এইটা কিভাবে বের করা হয়? এটা বের করি হচ্ছে আমরা, খেয়াল করো, m এর মানটা বের করি হচ্ছে 0 and প্লাস মাইনাস l। আচ্ছা, আসলে n বলা ঠিক না। 0 থেকে মানে মাইনাস l এইভাবে যদি সংখ্যা রেখায় যদি দেখাই, এখানে হচ্ছে মাইনাস l, এটা হচ্ছে প্লাস l ইনক্লুডিং 0। এটা হচ্ছে এই ভ্যালুটা নেওয়া হয়। m এর ভ্যালুটা হচ্ছে এটাও নেওয়া হয়, এটাও নেওয়া হয়, এটাও নেওয়া হয়। মানে এই রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো নেওয়া হয়। এভরি টাইম এটা মনে রাখবা। এটা এখানে খুব সহজ ভাষায় লিখে রাখছে। এবার m অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? m। আচ্ছা রেড পেনটা আমি না ইউজ করি। রেড পেনটাতে একটু ঝামেলা।
সো ইয়েলো পেন ইউজ করি, এটা নিব, এটা নিব, এটা নিব, এবং এই রেঞ্জের ভিতরে যারা যারা আছে সবাইকে আমি নিব এম এর মান। ওকে, এবার এম এর মান অ্যাকচুয়ালি কি নির্দেশ করে সেটা আমি যদি বলি, এই যে ওই পাশে দেখো উপশক্তি স্তর কিভাবে ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত আছে, তার মানে উপশক্তি স্তর কিভাবে ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত আছে তা জানা যায়। এবার মানে কি জিনিসটার, ধরো এম এর ভ্যালু তুমি একটা পাইলা, তাহলে এখানে 1s এ ঘর কয়টা দিবা, 1s এ ঘর একটা দিবা। এম এর ভ্যালু তুমি দুইটা পাইলা, তিনটা, দুইটা তো হয় না, তিনটা, তাহলে এবার পিতে চলে গেলা, পিতে ঘর কয়টা দিবা, তিনটা। এই যে উপশক্তি স্তরের ঘর চলে আসতেছে, এটা কোন একটা পি ধরো, এটা ধরো 2p, মানে জিনিসটা হচ্ছে এইটাই। আচ্ছা, আর এস অরবিটালের ক্ষেত্রে এস মানে এস ব্লক, সরি, মানে এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এস ব্লক বলতেছি, সরি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই এস, এটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, এম এর প্রতিটি মানের জন্য এস এর মান প্লাস হাফ হয় অথবা মাইনাস হাফ হয়। আচ্ছা, এনে কেন প্লাস হাফ হয় বা মাইনাস হাফ হয় সেটা একটু বলি। এস মানে স্পিন, এটা বেসিক্যালি স্পিন, এটা হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ভ্যালু ডিভাইডেড বাই প্র্যাকটিক্যাল ভ্যালু বা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা হচ্ছে এস এর ভ্যালু মানে স্পিন। এবার ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন যখন স্পিন করে, ইলেকট্রন কিন্তু যখন ঘুরে ঘুরে তার পজিশনে আসে, সে 720 ডিগ্রি পরে তার পজিশনে আসে, তাহলে এখানে কত হবে, 720 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত হবে, হাফ। এখন এখানে প্লাস হাফ দিয়ে কি বোঝানো হয় বা মাইনাস হাফ দিয়ে কি বোঝানো হয় সেটা যদি বলি, এটার ক্ষেত্রে হয় প্লাস হাফ আর এখানে হয় মাইনাস হাফ। প্লাস হাফ এটার মানে কি ভাইয়া, এটা বোঝায় হচ্ছে ক্লকওয়াইজ, আর এটা বোঝানো হয় এন্টি ক্লক। জাস্ট একটু এটা লিখে রাখি তাইলেই হবে, এন্টি ক্লক, দ্যাটস ইট। এই হচ্ছে আমার বেসিক কাহিনী। সো আমরা চারটা কোয়ান্টাম সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইলাম। এখানে কি দেখাইতে চাচ্ছি, কোন একটা অবজেক্টের বা কোন একটা ওয়েভ প্রপার্টিজ আছে এমন পার্টিকেলসের আমরা স্পিন কিভাবে বের করি, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু ডিভাইড বাই এক্সপেরিমেন্টাল ভ্যালু। থিওরিটিক্যাল ভ্যালু মানে কি, একটা অবজেক্ট কত ডিগ্রি কোণ ঘোরার পরে তার আগের জায়গায় আসে। এখন ফ্যান তুমি চিন্তা করো, 360 ডিগ্রি পরে ঘোরার পরে আবার তার আগের জায়গায় আসে, কিন্তু ইলেকট্রন কিন্তু একটু ঝামেলার। ইলেকট্রন নরমালি 360 ডিগ্রি পরে আসে না, সে ঘুরে আসে 120 ডিগ্রি না, সে 720 ডিগ্রি পরে, 720 মানে 360 360 720 ডিগ্রি কোণে ঘুরে আসার পর সে তার আগের জায়গায় আসে, এই জন্য তার স্পিন হয় হাফ। এখন আমরা প্লাস হাফ দিই অথবা মাইনাস হাফ দিই, কারণ আমরা জানি ইলেকট্রন হয় ক্লকওয়াইজ ঘুরে না হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। যদি প্লাস হাফ দাও তাহলে ক্লকওয়াইজ হবে, যদি মাইনাস হাফ দাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ওকে, সো এখানে আমরা ওই যে জিনিসগুলো বলতেছিলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা এগুলো আমরা জানি, এটার সাথে কে ডিল করে, এটার সাথে ডিল করে এন, এন এর ভ্যালু 1 হইতে পারে, এন এর ভ্যালু 2 হইতে পারে, এই জিনিসগুলো আমার অলরেডি ডান পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এন্ড সো অন, এন্ড সো অন, এটা হচ্ছে বোঝায় হচ্ছে কে, এটা আমরা সেভারাল টাইমস অলরেডি বলে ফেলছি, এটা ইন্ডিকেট করে এল, এটা ইন্ডিকেট করে হচ্ছে এম, এন্ড সো অন এই জায়গায়। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নিয়ে কাজ করে, শেপ নিয়ে কাজ করে, এটাও আমরা পড়ে ফেলছি, এটা হচ্ছে এল এর সাথে কানেক্টেড, আমরা পড়ছি। L equals to 0 হইতে পারে, সরি এটা মুছে দিচ্ছি, ভালো হয় নাই। L equals to কি হইতে পারে, L equals to হইতে পারে 0, L equals to হইতে পারে 1, L equals to হইতে পারে 2, L equals to হইতে পারে 3, এটা ইন্ডিকেট করে হচ্ছে s অরবিটাল, এটা ইন্ডিকেট করে p অরবিটাল, এটা ইন্ডিকেট করে d অরবিটাল, এটা ইন্ডিকেট করে f অরবিটাল। তাহলে L এর ভ্যালুটা এটার সাথে জিওমেট্রিক শেপ ডিফাইন করে, এটা বেসিক্যালি s অরবিটাল, এটা বেসিক্যালি হচ্ছে p, আমি যদি এখানে x দেই তাহলে এটা px, আর এটা দেখো অ্যাকচুয়ালি এটা যদি আমি x দেই আর এটা যদি হচ্ছে, ভালো করে খেয়াল করো, এটা x দিলাম এটা y দিলাম, তাহলে x আর y এর মাঝে লুপটা আছে, তাহলে এটা হচ্ছে dxy, দ্যাটস ইট। এবার এটা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে কানেক্টেড জিনিসটা। এবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা যেটা বলতেছিলাম কিভাবে নেওয়া হয়, ওই যে সংখ্যা রেখার মতো যদি চিন্তা করো, ধরো l এর মান 2 আসছে, তাহলে আমি সংখ্যা রেখায় যদি চিন্তা করি মার্ক করব এইভাবে, এখানে দিব -2, এখানে দিব +2, আর এখানে দিব 0। এবার এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সবগুলো m এর জন্য যাবে, তাহলে m এর ভ্যালু কত হবে, -2, তারপর -1, তারপর 0, +1, +2। এবার আরেকটা एग्जांपल দেখাই, ধরো l = 3 আসছে আমার, তাহলে এখন কি করব, সংখ্যা রেখা টানবো, এখানে আমি -3 কে মার্ক করব, এখানে আমি +3 কে মার্ক করব, মাঝে 0 কে মার্ক করব। এর ভিতরে যে পূর্ণ মানগুলো আছে সবগুলাই আমার m এর ভ্যালু, তাহলে এইখানে m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু হবে হচ্ছে -3, -2, -1, 0, +1, +2, +3, দ্যাটস ইট। এই যে আমার m এর ভ্যালু চলে আসছে। সেম ভাবে এবার স্পিন কোয়ান্টাম সংখ্যা যদি একটু বলি, এই যে দেখো এটা প্লাস হাফ দেওয়া হয়েছে, কারণ এটা কিভাবে ঘুরতেছে, এটা দেওয়া হয়েছে ক্লকওয়াইজ, আর এখানে দেওয়া হয়েছে মাইনাস হাফ, এটা কিভাবে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি জানি, জিনিসগুলো আমরা জানি। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করি আমরা,
এস দিয়ে প্রকাশ করি। এবং স্পিন কেন প্লাস হাফ এবং মাইনাস হাফই হয় এটা কিন্তু আমরা আজকে প্রুফ করছি। থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল ভ্যালু মানে থিওরিটিক্যাল ভ্যালু ডিভাইড বাই এক্সপেরিমেন্টাল ভ্যালু। থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে কত ডিগ্রি কোণে তার আগের জায়গায় আসে, আর এক্সপেরিমেন্টাল ভ্যালু হচ্ছে যার জন্য বের করতেছি সে কত ডিগ্রি কোণে আসে। তাহলে থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি নরমালি, আর ইলেকট্রন 720 ডিগ্রি কোণ অতিক্রম করে তার আগের জায়গায় আসে। তাহলে এটার রেশিও করলে হাফ আসে। দ্যাটস ওয়াই আমরা প্লাস মাইনাস হাফ করি। ওকে, সো আমরা কিছু টেকনিক দেখে ফেলে, এখানে খুব সুন্দর করে এগুলো দেয়া আছে, খেয়াল করো। আমি জাস্ট একটু দেখাই আর কি। হ্যাঁ, এই দেখো কে, কে মানে কি, কে এল এম, কে মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1, তাহলে l = 0 থেকে n - 1, তাহলে l = 0 হবে। 0 যদি হয় তাহলে এটার সাথে কানেক্টেড, আমরা জানি 0 হলে 1s হয়, তাহলে 1s। তাহলে এবার উপস্তরের সংখ্যা, 1 নাম্বার শক্তি স্তরের উপস্তরের সংখ্যা হবে একটি। আবার এবার এই 0 যদি হয় তাহলে এটার সাথে কানেক্টেড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হবে 0। তারপর অরবিটাল সংখ্যা তাহলে কয়টা হবে, একটাই হবে, মানে 1s এ তুমি ঘর দিবা কয়টা, একটাই ঘর দিবা। আর যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, এই ফর্মুলাটা একটু মনে রাখো, ফর্মুলাটা আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। 2 * 12 প্লাস 1, যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, মানে এটা হচ্ছে ইলেকট্রন নাম্বার কাউন্ট করা যায় যে কোনো অরবিটালে। দ্যাটস ইট। সেম ভাবে এবার n = যদি 2 হয়, আচ্ছা আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটু পরে করব, একটা ফিল আপ করব। n = যদি 2 হয় তাহলে এটা হবে 0, তারপর হবে 1, 2 0 এর সাথে এটা 2s, এটা 2p, 2s এর সাথে এখানে উপস্তর আসবে কয়টা, দুইটা, এই যে 2s ও আসছে 2p ও আসছে, দ্যাটস ওয়াই দুইটা আসছে। এই যে এখান থেকে মিলে এই দুইটা হইছে। এবার এখান থেকে আমরা কি করব, 2s এর সাথে ম্যাগনেটিক কানেক্টেড নাম্বার হচ্ছে 0, কারণ এখানে 0 এর সাথে 0 ই আসবে। 1 এর সাথে সংখ্যা রেখায় মার্ক করব -1, 0, +1, নিয়মগুলো আমরা অলরেডি জানি, চলে আসলো। তাহলে এখানে অরবিটাল, এখানে 0 মানে একটা ভ্যালু, এখানে 3টা, তার মানে এটা 3টা ভ্যালু, বাকিটা ইজি। এবং 2 নাম্বার শক্তি স্তরে 8টা থাকে, এটা আমরা প্রমাণ করলাম। এটা কিন্তু ওই যে কি প্রমাণ করতেছি ভাই সেটা যদি বলি, এটা হচ্ছে ভাই এই যে যেকোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² না? তাহলে দেখো n = যদি 1 হয় তাহলে কি আসে, 2 * 1², তাহলে কত হবে, 2। দেখেন ভাই, এটাই প্রুফ করলাম। এবার n = যদি 2 হয় তাহলে 2 * 2², তাহলে 4 * 2, তাহলে কত হবে, 8। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে প্রুফ হয়ে গেল। এই যে ভাইয়া প্রুফ হয়ে গেছে, এই যে প্রুফ হইছে। আশা করি বুঝছি এই জিনিসটা, মানে আমি ওইটাই জাস্ট দেখাচ্ছি আরকি এই জায়গাটায়। ওকে, সো এবার আমরা এতক্ষণ দেখলাম 3 এর জন্য এখানে করা হয়েছে। আমরা 4 এর জন্য করব। চলো নিজেরা একটু 4 এর জন্য করি। মানে এখানে 4 এর জন্য কিভাবে কি হয় সেটা আমরা একটু বের করার চেষ্টা করি, হ্যাঁ? আচ্ছা চলো করি। ওকে। তো এবার n = 4, তাহলে l = কত হবে, 0 থেকে n - 1, তাহলে 0 হবে, তারপর 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে। ওকে, হইল। এবার কিন্তু 4, এবার এটা কত, 4, তাহলে 4 এর জন্য এটার রেসপেক্টে এখানে কত হবে, এটা হবে 4s, 1 এর রেসপেক্টে এটা হবে 4p, 2 এর রেসপেক্টে 4d, 3 এর রেসপেক্টে 4f, হইল। এবার উপস্তর, উপস্তর কয়টা আসলো, এটা একটা উপস্তর, এটা একটা উপস্তর, এটা একটা উপস্তর, এটাও একটা উপস্তর। কয়টা আসছে, কয়টা, 4টা। তাহলে উপস্তর 4টা। এবার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমি না এখান থেকে লিখব 0, 0 এর জন্য m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু হবে 0। 1 যদি হয়, এবার 1 যদি হয় তাহলে তুমি সংখ্যা রেখায় মার্ক করে ফেলবা, এখানে -1, এখানে +1, 1 এর রেসপেক্টে এইভাবে নিব, মাঝে 0, এই যে এই সবগুলা ভ্যালু যাবে। এবার যদি আমার 2 হয় তাহলে 2 এর জন্য আমরা কি করব, সংখ্যা রেখায় মার্ক করে ফেলবো। আমি -2 নিব, তারপর +2 নিব, ইনক্লুডিং 0, এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলা সবগুলা নিব। এবার যদি 3 হয়, সেম ভাবে 3 যদি হয় তাহলে সংখ্যা রেখায় মার্ক করে ফেলবো। এখানে আমি মার্ক করব -3, এখানে আমি মার্ক করব +3, এই যে 3 এর জন্য এখানে 0। তাহলে চলো করে ফেলি আস্তে, আস্তে। তাহলে প্রথমটার জন্য 0 এর জন্য, 0 এর জন্য জাস্ট এই যে এখানে 0 এর জন্য জাস্ট 0 লিখব। এবার 1 এর জন্য, 1 এর জন্য খেয়াল করো, -1, 0, +1, চলো করি। -1, 0, +1, -1, 0, +1, কমা 0, +1। তারপর এবার 2 এর জন্য, তাহলে 2 এর জন্য -2, তারপর -1, তারপর 0, তারপর +1, তারপর +2। তাহলে এবার এটার জন্য লিখে ফেলি। তাহলে -2, -1, 0, +1, +2। এই তোমরা ভাবতেছো ভাই এগুলো কি করাচ্ছেন, এগুলো তো সব পারি। বুয়েট অ্যাডমিশন টেস্টে একটু পরে দেখবা একটা কোয়েশ্চেন সলভ করব। বুয়েট অ্যাডমিশন টেস্টে এই প্রশ্ন আসছে। n = 4 এর জন্য বা 3 এর জন্য সবগুলো কোয়ান্টাম সংখ্যার মান লিখতে বলছে। বিলিভ করো যে সবগুলো কোয়ান্টাম সংখ্যার মান লেখার জন্য 10 নাম্বার ছিল। জাস্ট চিন্তা করো অবস্থা দেশের, হ্যাঁ? ওকে, n = 4, তাহলে m = 3, তাহলে -3 থেকে +3 পর্যন্ত লিখব। তাহলে -3,
তারপর -2 -1 0 তারপর +1 তারপর +2 তারপর হচ্ছে +3 দ্যাটস ইট। এবার এখানে অরবিটাল সংখ্যা, তাহলে এখানে 0 একটা সংখ্যা আসছে, তাহলে 1 এখানে কয়টা আসছে 1 2 3 তাহলে কয়টা আসছে 3টা। এখানে কয়টা আসছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে কয়টা আসছে 5টা। এখানে 1 2 3 4 5 6 7টা, কয়টা আসছে 7টা। ওকে ওকে ওকে, এবার ডান। তাহলে এবার উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করে ফেলি। ওকে, তাহলে 4s 4s এ কয়টা থাকবে 4s এ কয়টা থাকবে 2 ইনটু 2l প্লাস 1। 4s এর জন্য l এর ভ্যালু 0, তাহলে 2 ইনটু 0 প্লাস 1, তাহলে কত হবে এখানে হচ্ছে 2 2 আর 1 এ গুণ করলে 2 হয়, তাই না? আমরা জানি এটা, এটা আমরা পারি, এট লিস্ট এই গুণটা পারি। ওকে, এবার এটার জন্য যদি করি, এটা হচ্ছে l ইকুয়ালস টু এই যে 1, তাহলে 1 এর জন্য 2 ইনটু এখানে যদি 1 বসাও, তাহলে 2 আর 1 3 আর 2 গুণ করব, তাহলে 2 গুণ 1 যোগ 1, তাহলে কত হবে এখানে হবে 6। তারপর যদি আমি 2 এর জন্য করি, 2 এর জন্য, তাহলে 2 এর জন্য 2 ইনটু 2 গুণ 2 যোগ 1, তাহলে 2 দুগুণে 4 আর 1 5 গুণ করতেছি 2 দিয়ে, তাহলে 10 দিয়ে হবে। তারপর এটা হবে এবার 2 ইনটু 2 গুণ 3 যোগ 1, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, এটার সাথে আরো 2 দিয়ে গুণ করতে তাহলে 14। এইটাই কিন্তু ইলেকট্রন আইডেন্টিফাই করতেছে বা ডিটারমাইন করতেছে। তাহলে কত 14 আর 10 24 আর 6 কত 30 2 32, তাহলে এখানে চলে আসবে 32। এটা কিভাবে রিলেটেড হচ্ছে খেয়াল করে দেখো, n খেয়াল করো ভাইয়া n, তাহলে এখানে n ইকুয়ালস টু 4, তাহলে এখানে আমরা বলতে পারি 2n স্কয়ার, তাহলে 2 ইনটু 4 স্কয়ার। বিলিভ করো ভাই এইটাও না 32ই আসছে, দেখো ভাইয়া মিলে গেছে, দ্যাটস ইট। ওকে, সো এই পার্টটা ডান। এবার এবার আমরা এটাতে আসবো। ফাইনালি আমরা কনসেপ্ট মোটামুটি ডান আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটা কোয়েশ্চেন করব, তারপরে আমাদের ক্লাসটা ডান আলহামদুলিল্লাহ। দেখো, কোয়ান্টাম সংখ্যার নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়? কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়, মানে তোমাকে বের করতে হবে কোন সেটটা সঠিক না, মানে ভুল। এইটা ভালো করে বুঝতে হবে ভাই, প্রশ্নে কি চাইছে, কোন সেটটা সঠিক না মানে ভুল। খুবই ভালো করে খেয়াল করো। n equals to 1 যদি হয়, l equals to 0 হইতে পারে, হইতে পারে, হইতে পারে। l equals to 0 হলে m equals to 0 হবে, s equals to half, এটা হইতে পারে। মানে এটা হইতে পারে, সঠিক নয়। তার মানে এটা ওকে, এটা ওকে। অ্যানসার এটা না, এটা ওকে। এবার খেয়াল করো, n equals to 2, l equals to 1 হইতে পারে। আর l equals to 1 হলে -1 0 +1 1 হইতে পারে, s equals to half। তার মানে এটা ওকে। মানে ভুল না আরকি, ভুল না, অ্যানসার পরের চিন্তা। এবার এখানে দেখো n equals to 3, ভালো করে দেখো n equals to 3, তাহলে l equals to কত আসতেছে 2, l equals to 2। সো l equals to 2, 3 হইলে 2 হইতে পারে। আবার m equals to তাহলে -2 থেকে +2 পর্যন্ত হবে, হইতে পারে। তাহলে এটাও ওকে, ভুল নাই, এটাও ভুল নাই। এবার খেয়াল করো n equals to 3, ভালো করে দেখো n equals to 3, l equals to 0 হইতে পারে, হ্যাঁ হইতে পারে। এবার l equals to যদি 0 হয়, m equals to কি 1 হয়? ভালো করে দেখো তো, l equals to 0 হলে m equals to কি 1 হয়? l equals to কি 1 হয়? না ভাইয়া, m equals to কিন্তু 0 হয়। তাহলে এটা ভুল আছে, এটা রং। এটা কি আছে? রং, মানে ভুল আছে। এটা এটা রাইট, সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটা সঠিক, এটা সঠিক, এটাও সঠিক। তার মানে পরেরটাও সঠিকই হবে। তাও করি 4 2 -1 +1, তার মানে এটাও সঠিক, এটাও সঠিক, এইটাও ভাই সঠিক সঠিক সঠিক। তাহলে এবার অ্যানসার কোনটা এখানে? অ্যানসার, আমি তো অ্যানসার বের করব কোনটি সঠিক নয়। তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে ডি নাম্বারটা। অ্যানসার হবে ডি। খুব ভালো করে খেয়াল করো কোনটা সঠিক নয়, এটা ভালো করে খেয়াল করো। ওকে, এবার খেয়াল করো, ক্লোরিনের 14 তম ইলেকট্রনটির ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক চাইছে এবার। এবার চাইছে ভাই সঠিক। মানে ক্লোরিনের কয় নাম্বার ইলেকট্রন? 14 তম ইলেকট্রন। কোন সেটটি সঠিক? এটা চাইছে। কোন সেটটা সঠিক? চলো করি এটা। ওকে, তাহলে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17। তাহলে এখানে কি হবে? এখানে হবে নিয়ন, দিলাম। তারপর এখানে 10 লিখে ফেলছি। তারপর 3s2, তাহলে 11 12। এবার আস্তে আস্তে চিন্তা করি। পি, তাহলে এটা 3s, এটা 3p। অলরেডি 12টা ইলেকট্রন লেখা শেষ। তাহলে এবার 13 14 15 16 17 এবার যাব। 14 নাম্বার ইলেকট্রনটা অন্য কালার লিখবো, এটা 13, এটা 14 নাম্বার ইলেকট্রন 14, তারপর হচ্ছে 15, তারপর 16 17। এবার কোন ইলেকট্রনটা চাইছে? 14 তম ইলেকট্রন, 14 তম ইলেকট্রন। ওকে, তার মানে এই যে ইয়েলো কালারের যে ইলেকট্রনটা আছে এটার জন্য তোমাকে বের করতে বলছে। ওকে, তাহলে এবার n এর ভ্যালু কত হবে? এখানে তুমি বলবো ভাই 3p তে আছে তো, তাহলে n এর ভ্যালু 3।
পি তে আছে, পি পি, তাহলে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হবে 1, এল এর ভ্যালু 1। এবার এম এর ভ্যালু, এবার পি এর কোন ঘরে আছে, পি এর কোন ঘরে আছে? এবার চিন্তা করো, আমরা নরমালি এটা আসলে বলা ঠিক না, বাট তাও সায়েন্টিস্টদের কনভেনশন এবং আমাদের হাজারি স্যারের বইটা দেখা হয়েছে, অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই আমরা এটা বলতে পারি। খেয়াল করো, এটা হচ্ছে -1, ও রেড পেন না, সরি 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 সরি, রেড পেন না, এটা হচ্ছে এই 3p টা আমি একটু নিচে লিখতেছি, 3p টা একটু নিচে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। এটা হচ্ছে আমার 3p ইয়েলো, এটা হচ্ছে -1, এটা 0, এটা হচ্ছে +1। এখানে কি লিখলেন ভাইয়া? এটা লিখছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবার বলো আমাকে এম এর ভ্যালু কোনটা হবে? তোমরা যদি দেখো জাস্ট, তাহলে এম এর ভ্যালু কততে আছে? 0 তে আছে, তাহলে এম এর ভ্যালু 0। এবার এই ইলেকট্রনটা এইভাবে আছে, তাহলে এস এর ক্ষেত্রে প্লাস, দ্যাটস ইট। তাহলে এবার এটা যেটা আছে সেটাই আমার হচ্ছে অ্যানসার, মানে এখানে যেটা আসছে সেটাই হচ্ছে আমার, মানে এখানে খুঁজে বের করতে হবে এইটা কোথায় আছে, এইটা কোথায় আছে, এই সেটটা কোথায় আছে। n = 3, l = 1, m = 0, s = +1/2। তাহলে আমার অ্যানসার হচ্ছে এইটা, তাহলে অ্যানসার হচ্ছে ডি, দ্যাটস ইট। এটাও ডান, আশা করি বুঝছি সবাই কিভাবে কি হয়েছে। ওকে, এবার এটা খেয়াল করো, এটা কুয়েট 14-15 একটা প্রশ্ন। কি বলা হচ্ছে? অক্সিজেনের 8টি ইলেকট্রন আছে, নিচের কোন তথ্য বা তথ্য সমূহ অক্সিজেনের ইলেকট্রনের শক্তি স্তরের জন্য, বাইরে মেডিকেল টাইপের প্রশ্ন রে ভাই, সত্য নয় সঠিক নয় সঠিক, এত দ্বিধাদ্বন্দ্বে বাসি ভাই, আল্লাহ। ওকে, সত্য কোনটি সত্য এটা বের করতে বলছে। ওকে, 1s2 শক্তি স্তরে প্রথম ইলেকট্রনটির জন্য 1s2, তাহলে 1s2 এরকম, হ্যাঁ। তাহলে এটা প্রথম শক্তি স্তরে আছে, তাহলে n এর ভ্যালু হবে 1, s এর ভ্যালু কত হবে, মানে l এর ভ্যালু হল এর হবে 0, m এর ভ্যালু হবে হচ্ছে যেহেতু প্রথম তাহলে 0 হবে, m এর ভ্যালু 0। ওকে, আর s এর ভ্যালু প্লাস হাফ হইতে পারে মাইনাস হাফ হইতে পারে, তার মানে এটা সত্য, তার মানে এটা সত্য। দেখো এটা মিলছে, এটা সত্য। ওকে, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8টি নির্দিষ্ট হলেও নিউট্রন সংখ্যা 8টি নির্দিষ্ট নয়। আচ্ছা, এটা কি বলছে যে অক্সিজেনের প্রোটন সংখ্যা যদি 8টা হয়, প্রোটন সংখ্যা অক্সিজেনের নিউট্রন সংখ্যা 8টি হইতে হবে, ব্যাপারটা কিন্তু ফিক্স না। তোমরা জানো কিনা জানি না, অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু 8-16 এটা পাওয়া যায় প্রকৃতিতে, আবার 8-17 পাওয়া যায়। এখন 8-17 যেটা, ওখানে কিন্তু নিউট্রন 9 হয়। তাহলে এখন দেখো, প্রোটন সংখ্যা ফিক্স কিন্তু এই দুই জায়গায়, কিন্তু নিউট্রন সংখ্যা কিন্তু সেম না, মানে নির্দিষ্ট নাও হইতে পারে। তার মানে এটাও কি, এটাও সত্য, এটাও সত্য। ওই যে সত্যমেব জয়তে ওরকম আর কি, হ্যাঁ। এবার চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা কোনটা? এস। এস এর সাথে হচ্ছে স্পিন রিলেটেড, স্পিন ঘূর্ণন, এটার সাথে চৌম্বক ক্ষেত্র কি কানেক্টেড? চৌম্বক ক্ষেত্র কি কানেক্টেড? এস এর সাথে স্পিন কানেক্টেড, ঘূর্ণন কানেক্টেড, চৌম্বক ক্ষেত্র কানেক্টেড না। আরো বলছে চৌম্বক ভ্রামক নির্দেশ করে, মা গো মা, হ্যাঁ, এটা বাদ, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা। তোমাকে বের করতে বলছে সত্য। অ্যাডমিশন টেস্টে আজকাল এইসব মাল্টি মানে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আসতেছে, চিন্তা করা যায় দেশের। ওকে, তাহলে এটা হচ্ছে বি, হ্যাঁ, দেশের যা পরিস্থিতি। তো এটা হচ্ছে বি, ডান, এই অ্যান্সার ডান, এটার অ্যান্সার হচ্ছে বি। ওকে ওকে, এবার এটাতে আসো। এই যে দেখো বলছিলাম ভাইয়া, এই যে যারা একটু আগে দেখতেছিলা, এই যে দেখো বইয়ের 14-15-তে এই প্রশ্নটা আসছে ভাই, বিলিভ করো। এটা জাস্ট কোয়ান্টাম সংখ্যাগুলো লিখতে বলছে, এগুলো ফিল আপ করতে বলছে। তাহলে চলো করে ফেলি, এগুলো আমরা তো পারি, আমরা বস। তাহলে 3 এর জন্য কি কি হইতে পারে? এটার জন্য হইতে পারে, আচ্ছা সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো আগে লিখি, সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো আগে লিখি বাপ। এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2। ওকে, সো 0 এর রেসপেক্টে এখানে কি হবে? উপস্তর, এটা হবে 3s, 1 এর রেসপেক্টে এটা হবে 3p, 2 এর রেসপেক্টে এটা হবে 3d। ওকে, উপস্তরের সংখ্যা 1টা 2টা 3টা, এগুলো আমরা ফিল আপ করছি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাহলে 0 এর রেসপেক্টে এটা হবে 0ই, কোনো সমস্যা নাই। 1 এর রেসপেক্টে এখানে হবে -1, 0, তারপর হবে +1। এবার 2 এর রেসপেক্টে এখানে যদি চিন্তা করো, 2 এর রেসপেক্টে -2, -1, 0, +1, +2। এবার অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা 0 এর জন্য ভালো করে চিন্তা করো, 0 এর জন্য এখানে হবে 1টা, এখানে কয়টা হবে? এখানে হবে 3টা, এখানে কয়টা হবে? এখানে হবে 5টা। ওকে, উপস্তরের ইলেকট্রন সংখ্যা এখানে কয়টা হবে? ওই যে হিসাব করো, 2 × 12 + 1, তাহলে l এর ভ্যালু 0, তাহলে 2, এনে দুইটি হবে। এনে যদি 1 বসাও, 2 আর 1 এ 3 2 6, এনে যদি তুমি 2 বসাও, তাহলে 2 2 4 আর 1 5, 2 10। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা আসতেছে? 6 2 8 আর 10 18, যা বেসিক্যালি 2n² কে সমর্থন করে। তাহলে 2 × 3², তাহলে 2 × 9, অ্যানসার হচ্ছে 18। দ্যাটস ইট। দেখো বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, এটা 10 নম্বরের জন্য আসছে, বিলিভ করা যায়? চিন্তা করা যায় দেশের পরিস্থিতি।
দ্যাটস ইট। সো এই হচ্ছে আজকের ক্লাস। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে এটার পরের লেকচারে ইনশাআল্লাহ।